আমি রাসেল আছির সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে। আজকে আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা কোনো দিকে না যে চুপচাপ এই ঘটনাটি শুনুন। আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু জানাবেন এবং তারপরে আপনার ঘটনায় যাব আমরা। Okay, at first take my salam Rasulullah, assalamu alaikum. ওয়ালাইকুম সালাম। I'm Sakib, come from Khilkhet Nikunj 2. আজকে আমি যে স্টোরিটি শেয়ার করবো, এই স্টোরিটা হচ্ছে রংপুর জেলার তারাগঞ্জ থানার আর হচ্ছে বুড়িরহাট নামক একটা জায়গার স্টোরি। তো যার স্টোরিটি শেয়ার করব তার নাম হচ্ছে, এলাকার লোকজন তাকে ফকির আলী নামেই চেনে। তো ইনি যে কাজটা করতো রাসেল ভাই, যে গ্রাম অঞ্চলে হয় কি যে ধানের মৌসুমে আপনার হচ্ছে প্রায় হচ্ছে যে পাম দিয়ে আর কি জমিতে সেচ দেওয়া হতো আর কি। তো যেহেতু স্টোরিটা হচ্ছে আপনার 1996 এর ওই দিকে, বাট তখন হচ্ছে গ্রাম অঞ্চলে ইলেকট্রিসিটি ওইভাবে ছিল না। তখন কি করা হতো আপনার ওই যে তেল দিয়ে, মানে তেল চালিত মেশিনে আর কি ওই সেচ সুবিধাটা নিত সবাই আর কি। তো যেহেতু অনেক দূর দূরান্ত থেকে নিত, আর ওই সময় দেখা যেত যে সবার ওইভাবে ক্যাপাবিলিটি থাকতো না, যে সেচ পাম্প ইয়া করার ক্যাপাবিলিটি সবাই থাকতো না। তো যাদের একটু অবস্থান ভালো ছিল তারা এই কাজটা করতো আর কি। তো তারপর হচ্ছে তো অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসতো, তো অনেক জারে করে তেল নিয়ে আসতো। তো তেল নিয়ে আসতো, বা সিরিয়াল দিতে হতো, যে কারোটা রাতে দিবে, কারোটা সকালে দিবে, বিকালে দিবে, বাট এরকম করে তিনি একটু রুটিন করতেন আর কি। তো তারপরেও প্রতিদিনে যাওয়ার সময় ওনার ওয়াইফের কাছ থেকে উনি কিছু খাবার নিতেন, যাতে রাতে যাতে ক্ষুধা লাগে এই জন্য তিনি খাবার নিতেন। তো ফার্স্ট দিন যিনি খাবার নিয়ে যায় উনি, তো যাওয়ার পর ওনার যে একটা এনভায়রনমেন্টটা বলে দিই, যে ওনার একটা পাম্পের ঘর ছিল, দেন ঘরের পিছনে তো জঙ্গল ছিল, এন্ড হচ্ছে সামনের দিকটা হচ্ছে আপনার একটা 3 থেকে 4 কিলোমিটার দূরে একটা নদী ছিল আর কি। তো উনি কি করতো, যে ওই মেশিন স্টার্ট করে উনি বিভিন্ন জমিতে দেখতো যে পানিটা ঠিকভাবে যাচ্ছে কি যাচ্ছে না। তো ফার্স্ট দিন উনি মেশিন স্টার্ট করে, দেন হচ্ছে উনি হচ্ছে জমি দেখতেছে পানি যাচ্ছে কি যাচ্ছে না। তো দেখার পর ভাবলো যে ক্ষুধা যেহেতু লাগছে, জাস্ট একটু খেয়ে আসি। উনি যখন ঘরে আসার পর দেখে যে আসলে ওনার যে টিফিন ক্যারি যে খাবারটা নিয়ে আসছে, বা টিফিন ক্যারিটা খুব সুন্দর করে কি জন্য খেয়ে ক্লিন করে রাখছে। তো উনি ভাবলো যে আমি তো খাবার নিয়ে আসলাম, নাকি ভুলেই খাবার দেয়নি, তো আর কেউ যদি খাইতো তাহলে টিফিন ক্যারিতে এত সুন্দর করে ক্লিন করে রাখতো না। বাট উনি একটা খটকা লাগে। তারপর উনি বললো আচ্ছা ঠিক আছে, বাসা গিয়ে জিজ্ঞাসা করবো। তা ওনারকে বলে, তো ওনার ওয়াইফ বলে না আমি তো ঠিকই দিচ্ছি। তো তারপর বলে এটা কি হইলো, তো ঠিক আছে এটা বাদ দাও। তো তারপরে 3-4 দিন নর্মাল ছিল সবকিছু ওকে। দেন হচ্ছে উনি তারপরে 1 সপ্তাহ পর উনি আবার সেম কাজটাই করছে, সেচ দিচ্ছে, ঘুরে আসতেছে। তো উনি যখন বলতেছে আজকে ঠিক আছে খাবারটা রাখবো এবং আমি দেখবো যেটা কে খায়। তো এইটা বলার পর উনি বাইর হয়েছে, ঘর থেকে বাইর হয়ে দেখতেছে যে দেখি আমার জমিতে সেচ ঠিকভাবে পানি যাচ্ছে কি যাচ্ছে না। তো উনি ঘর থেকে বাইর হওয়ার পর দেখতেছে যে ওই নদীর ওই দিক থেকে একটা সাদা পোশাক পরিহিত একজন লোক আসতেছে। তো উনি যে আসতেছে, বাট প্রায় অনেকক্ষণ থেকে আসতেছে, বাট ডিস্টেন্সটা কমছে না। উনি যে ওনার কাছে পৌঁছাবে, বাট এই ডিস্টেন্সটা কমছে না। উনি বলতেছে একটু পথ আসতে তো এতক্ষণ লাগার কথা না, বাট উনি বলছে দেখি আমি একটু আগে যা দেখি আসলে কি এটা। তো উনি যখন যাচ্ছিল, তো উনিও ওই লোকটার কাছে পৌঁছাতে পারছে না। তো উনি ভাবলো যে এটা কি হচ্ছে। তারপরে উনি যখন যাচ্ছিল, তো হঠাৎ করে তিনি কিউরিসিটি বশত ভাবলো দেখি একটু আমার মেশিনের ঘরের দিকে একটু তাকাই। ঘরের যখন একটু লোক দেয়, তো উনি দেখে যে অসংখ্য কুকুর ঘরটা থেকে বের হচ্ছে, জঙ্গলের দিকে যাচ্ছে। তারপরে উনি আবার ওনার ফ্রন্ট সাইডে আবার লুক দেয়, যে লোকটাকে দেখলাম। তো দেখার পর দেখে যে না লোকটা ওখানে ভেনিশ হয়ে গেছে। তো পিছন থেকে কেউ একজন ডাকতেছে ওনাকে, অনেক সাউন্ড করে ডাকতেছে যে আপনি কই যাচ্ছেন। তো উনি অলমোস্ট নদীর কিনারে চলে আসছে প্রায়। তো ওনাকে উনি পিছন থেকে এসে বলে আপনি কই যাচ্ছেন। তো বলতেছে আমি তো জমিতে দেখতে আসছি যে ঠিকভাবে পানিগুলো যাচ্ছে কি যাচ্ছে না। তো বলছে আপনি তো প্রায় নদীর কাছে চলে আসেন, নদীর আশেপাশে কোনো জমি নেই, আপনি কই যাচ্ছেন। তারপরে উনি তখন ওনার ঘোটা কেটে যাওয়ার পর ওনাকে শেয়ার করে না, যদি ভয় পেয়ে যায়। তারপরে ফজরের সময় উনি বাসায় এসে কাউকে কিছু বলে না। তো না বলার পর আবার প্রায় 3-4 সপ্তাহ সব ওকে ছিল। তো তারপরে ওনার ওয়াইফ সেম জিনিসটাই দেখে। তো একদিন রাতে প্রায় হচ্ছে ফজর আজানের আগে ওনার হাজবেন্ড ফজর আজানের সময় আসে বাসায়। তো আগে কেউ দিন টোকা দিছে দরজায়, টোকা দিয়ে ওনার টোনটা এরকম ছিল, হাজবেন্ডের টোনে ওনাকে কল করছে যে দরজাটা খুলো আমি আসছি। তারপরে উনি দরজাটা খুলে, তো আগে তো গ্রামে যেহেতু ইলেকট্রিসিটি ছিল না, বাট হ্যারিকেন নিয়ে যখন বাইর হয়, তো বাইর হওয়ার পরে ওনার হাজবেন্ডকে উনি ডাকছে যে তুমি কোথায়।
তো তারপর ওনার হাজবেন্ড উনি ভাবছে হয়তো বা ওয়াশরুম গুলো একটু দূরে হয় গ্রাম অঞ্চলে, আপনি জানেন, তো উনি ভাবছে হয়তো বা উনি ওয়াশরুমে ফ্রেশ হওয়ার জন্য গেছে। তো উনি যখন ওয়াশরুমে যায় দেখে যে ওখানে কেউ নেই। তো উনি বললো যে উনি কি আমার সাথে এই ধরনের ফান করতে পারে, বাট উনি তখন রুমে ব্যাক চলে আসে। তো আসার পর ওনার হাজবেন্ড সেদিন ফজর আজানের সময় আসেনি, উনি একটু প্রায় 7টা 7:30 দিক বাসায় আসে। তো উনি বলে আচ্ছা তুমি তো কালকে আসছো, তো বলে না আমি তো আসিনি। তো তুমি আসলা, তুমি আমাকে ডাকলা, আমি দরজা খুললাম, খুলে দেখি তুমি নেই, তো তুমি আমার সাথে এই ফানটা কেন করলা? তো ওনার হাজবেন্ড ওনাকে রাগারাগি করে, তোমাকে তো আমি একদিনেই বলছি যদি কেউ ডাকে তুমি খুলবা না, আগে জানানো যে দেখবা, কনফার্ম হবা, দেন তুমি দরজা ওপেন করবা, তার আগে তুমি কেন খুলছো? ওনার হাজবেন্ড অনেক বকাঝকা করে। তো সেদিনের মতোই যায়, বাট এটা যে ভয়াবহতা সামনের দিকে আরো অনেক একটা করুন, সেটা উনি ওনার স্ত্রী সেটা আগে থেকে করতে পারেনি, উনিও পারেননি। তো একদিন ওনার স্ত্রীকে উনি বলে যায় যে আজকে আমি বাসায় এসে ফজরের নামাজ পড়বো। তারপরে উনি চলে যায় ওনার ওখানকার কাজ শেষ করে। তো ওনার ওয়াইফ আজান দিচ্ছে, তা উনি বলতেছে উনি তো বলে গেছে যে উনি ফজর আজানের সময় আসবে, নামাজ পড়বে, বাট উনি এখনো আসতেছে না কেন? প্রায় দেখা যাচ্ছে যে আপনার 6-7টা বেজে গেছে। তো উনি তখন জমির দিকে যাওয়া শুরু করে। তো যাওয়ার পরে ওনার যে রাসেল ভাই যে পানি যায় যে ড্রেন গুলো আছে, তো ড্রেনের মধ্যে দেখে যে ওনার মাথাটা নিচুর দিক হয়ে উনি শুয়ে আছে। তো উনি তো চিল্লাচিল্লি শুরু করে, তারপরে লোকজন আসে। তারপরে যখন ওনাকে ওখান থেকে উঠানো হয়, রাসেল ভাই ওনার মুখটা এত বিভ্রস ছিল যে কেউ যেন থেতলে দিয়েছে, এরকম ছিল। তো দেখে ওনার ওয়াইফ অনেক চিল্লাচিল্লি করে, সবাই তারপরে ধরার, তখন তো উনি ডেথ অলরেডি, বাসায় নিয়ে আসে। এলাকায় তো তুলপার অবস্থা যে এরকম ফকির আলী মরে গেছে ড্রেনে পড়ে। দেন হচ্ছে যেহেতু ওটা অস্বাভাবিক মৃত্যু, তো এটা তো পোস্টমর্টম ছাড়া কখনোই দাফন করবে না। দেন হচ্ছে পুলিশরা চলে আসে। আসার পরে ওটাকে, যেহেতু গ্রামের ব্যাপার, লোকজনকে দেখা যাচ্ছে যে ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান, তারা রিকোয়েস্ট করতেছে উনি ভালো মানুষ, নামাজ পড়তো, পোস্টমর্টম না করতে। তো যেহেতু পুলিশের যেটা রুলস এটা তারা পালন করবে। তো দেন এগুলো করতে, প্রসেসিং করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। তারপরে লাশটাকে তো নিতে হবে, কারণ হচ্ছে যে গ্রাম থেকে প্রায় আমাদের রংপুর সরকারি মেডিকেল অনেক দূরে। তারপরে হচ্ছে ওখান থেকে একটা পিক আপ ঠিক করা হয়েছে, পিক আপে করে লাশটাকে নেওয়া হবে। তো পুলিশ বলে পিক আপ ওয়ালাকে যে আপনি সামনে যাবেন, আমরা পিছন দিক থেকে আপনাকে ফলো করবো। তো রাসেল ভাই প্রায় হচ্ছে 1 কিলোমিটার যাওয়ার পর হঠাৎ করে স্টার্ট বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পর তো বলে স্টার্ট তো বন্ধ হয়ে গেছে, এখন তো এটাকে কিভাবে নিব? তো তখন কি করে, পুলিশের গাড়ির পিছনে গাড়িটাকে রশিদে বেঁধে তারপরে গ্যারেজ পর্যন্ত নেওয়ার চেষ্টা করে। তো যখন আপনার হচ্ছে পুলিশের যে ছিল ড্রাইভার, উনি যখন ড্রাইভ করছে, বাট উনি হঠাৎ করে হার্ট ব্রেক করে দেয়। তখন ওনাকে বলে আচ্ছা তুমি এইভাবে হার্ট ব্রেক করে রাস্তার মাঝখানে? তা বলছে স্যার আমি নিতে পারছি না। তা বলে কি হয়েছে? তা বলে আমি রাস্তাকে ফাইন্ড আউট করতে পারছি না। তো বলে কেন, রাস্তা তো ঠিকই আছে। স্যার আপনি ঠিক দেখতেছেন, বাট আমি একটা রাস্তাকে 4টা করে দেখছি। তো উনি বললো হয়তো বা সারাদিন এত গ্যাঞ্জাম ছিল, বা হয়তো বা একটু হ্যালুসিনেশন হতে পারে। তো ঠিক আছে, গাড়িটা ওই যে চায়ের দোকানের কাছে দাঁড়াও, আমরা একটু ফ্রেশ হয়ে নিই। তো সবাই চাটা খাওয়ার পর দিন প্রায় ওখানে 10 মিনিট এক্সপ্লেন করার পর আবার যখন তারা রওনা দিবে, তো রওনা দেওয়ার পর আসলে তখন সব ঠিক ছিল, বাট ফাইনালি তারা হচ্ছে পৌঁছায় মেডিকেলে। তো এখন যেহেতু করবে, তো করার পর ডোমরা চলে আসে, সবাই চলছে, প্রসেসিং চলছে পোস্টমর্টম করার জন্য। তো তারা যেহেতু এত এক্সপার্ট, বাট তারা কেন জানি হিমশিম খেয়ে যাচ্ছে। মানে 2জন ছিল, একজন লাস্টে তাকিয়ে আছে, একজন বিভিন্ন সিজার টিজার যেগুলো ইনস্ট্রুমেন্ট লাগে আর কি করার জন্য সব নিয়ে আসছে, বাট তারা কোনোভাবে শুরু করতে পারছে না যে আমরা কিভাবে শুরু করবো, কোত্থেকে শুরু করবো, এইরকম আর কি। একদমকে জিজ্ঞাসা করছে তুমি শুরু করো, এ বলছে না তুমি শুরু করো। তারা তাদের মধ্যে একটা গোলযোগ লেগে গেছে। তখন পুলিশ বলে আছে তোমাদের সমস্যাটা কি? তখন বলছে স্যার আমাদের প্রবলেম হচ্ছে যে আমরা কোনোভাবে শুরু করতে পারছি না। তা বললে একটু ফাজলাম ওনাকে, তোমরা যে কাজটা এক্সপার্ট শুরু করতে পারছো না মানে কি? তো তারপরে যেহেতু পুলিশ ওই শুনছে একটু যে মৃত্যুটা কিভাবে ঘটছে ওনার ওয়াইফের কাছ থেকে শোনার পর, উনি তখন বলে ঠিক আছে আমাদের যেহেতু কেন্দ্রীয় মসজিদে হুজুর আছে, তা আমরা হুজুরের হেল্প নিতে পারি। তখন হুজুরকে কল করা হয়, হুজুর চলে আসে। হুজুর তখন আসা মাত্রই বুঝতে পারে যে এটা একটু জিন ঘটিত মৃত্যু, বা এটা একটু প্রবলেম হবে, বাট আমি সাময়িক সময়ের জন্য কিছু দোয়া দূর পরে এটা ঠিক করে দিতে পারি, বাট পরে কি হবে এটা আমি বলতে পারবো না। তারপর রাসেল ভাই তখন উনি ঠিক করে দেয়, একটু দোয়া দূর পরে দেয়। দেন হচ্ছে পোস্টমর্টম করার পর বাসায় নিয়ে আসার পর লাশ গোসল করানো সব ওকে, বাট দাফন টাফন করা শেষ। কিন্তু দাফন করার প্রায় 1 সপ্তাহ পর প্রবলেমটা শুরু হয় ওনার ওয়াইফের সাথে, যে হঠাৎ করে রাতে হচ্ছে টিনের চালে অসংখ্য ঢিল ছুটছে, ডিস্টার্ব করছে, দরজায় টোকা দিচ্ছে, ওনার হাজবেন্ডের টোনে ডাকাডাকি করছে। ওনার ওয়াইফ খুব নিতে পারছে না।
তারপর উনি একটা কবিরাজের কাছে যান। তো কবিরাজকে বলেন যে আমার এই প্রবলেম হচ্ছে। তো বলে যে ঠিক আছে, আমি তো এটা পারবো না, আমি একটা রেফারেন্স দিচ্ছি, আপনি ওনার সাথে যোগাযোগ করতে পারেন। তারপর উনি যখন রেফারেন্সটা দেন রাসেল ভাই, তখন উনি ওই ইয়ার কাছে যান আর কি, কবিরাজের কাছে। তো কবিরাজ যেটা অনেক ইনফর্ম করে যে আপনার রুমে আপনার হচ্ছে একটা বক্সের মধ্যে একটা ছোট একটা পুতুল আছে। আসলে আমি এটা ইয়া করে আসছি যে উনি একটা ওনার ঘরে ওই ফার্স্ট টাইম যখন উনি ওই জিনিসটা দেখছেন, তো উনি একটা পুতুল পাইছেন, ছোট্ট খুবই ছোট আকৃতির একটা পুতুল। তো ওই পুতুলটা উনি ঘরে এসে রাখেন, বাট ওনার ওয়াইফ জানতো না। তো তখন হুজুর বলে ওই পুতুলটা হচ্ছে আপনি একটা ছোট্ট একটা ব্যাগে করে ব্ল্যাক কাপড়ের একটা ব্যাগ তৈরি করবেন, তৈরি করে ওই ব্যাগে করে আপনি পুতুলটা হচ্ছে ওই নদীতে ফেলাই দিবেন। তো ওনার ওয়াইফ হচ্ছে পুতুলটাকে একটা ব্ল্যাক কালারের ইয়াতে করে উনি তারপর ফেলাই দিয়ে আসেন। তো তারপর থেকে ওনার বাড়িটারি বন্ধ করে দেওয়ার পর সবকিছু ওকে ছিল। এই ছিল আমার ফার্স্ট স্টোরি। থ্যাংক ইউ সো মাচ। আপনার প্রথম ঘটনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ বলতে পারেন। তো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে আমাদের অতিথির কাছে যাব এবং তার কাছ থেকে ঘটনা শুনে আসবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন। আমাদের প্রথম যে অতিথি তিনি আবার আরেকটা ঘটনা বলবেন এবং তারপরে আপনার ঘটনাটা আমরা শুনবো। থ্যাংক ইউ রাসেল ভাই, সাকিব অ্যাগেইন। ইউ আর মোস্ট ওয়েলকাম। রাসেল ভাই, এখন যে স্টোরিটা শেয়ার করবো, এই স্টোরিটা হচ্ছে 2008 এর একটা ঘটনা। এই স্টোরিটা হচ্ছে আমার এক ছোট মামা, ওর নাম হচ্ছে রাকিব সরকার। রাসেল ভাই, সরাসরি স্টোরিতে চলে যাচ্ছি। তো রাসেল ভাই ও একটা টাইম হচ্ছে মাদ্রাসা স্টুডেন্ট ছিল, বা মাদ্রাসা স্টুডেন্ট থাকাকালীন অবস্থায় তো ওর মাদ্রাসার পড়ালেখা ওর ভালো লাগছে না। তো ওর বাবাকে বলে যে আব্বু আমার মাদ্রাসার পড়া ভালো লাগছে না, আমি মাদ্রাসা পড়বো না। তো তারপরে হচ্ছে ওর বাবা ওকে নিয়ে এসে একটা তারাগঞ্জে, একটা রংপুর জেলা তারাগঞ্জ থানার একটা গ্রামের স্কুলে ওকে ভর্তি করা দেয় আর কি। তো হয় কি যে সামার ভ্যাকেশনে সব স্কুল থেকে হচ্ছে পিকনিকে চলে যায়, তো ওদের স্কুল থেকে যথারীতি পিকনিকে যাওয়া হয় আর কি। তো দেখা যাচ্ছে যে রংপুর থেকে প্রায় অনেক দূরেই ছিল, বাহিরে একটা পিকনিক প্লেস ছিল। তো ওখান থেকে তারা পিকনিক শেষ করে তো দেখা গেল যে ফিরতে ফিরতে রাত 12টা হয়ে যায়। তো সবাই জানে যে আপনার হচ্ছে পিকনিকের বাসগুলো ফার্স্ট অফ অল স্কুলে আসে, স্কুল থেকে যে যার মতো বাসায় চলে যায়। তো ও বাসায় স্কুলে চলে আসে, আসার পর ওর একটা ফ্রেন্ড ছিল, তো ফ্রেন্ডের নাম পারভেজ। তো পারভেজ সহ দুজন আসতেছিল। তো পারভেজ বলে দোস্ত এখন তো রাত হয়ে গেছে, তো প্রায় 12টা বাজে, তুই আজকে আমার বাসায় থেকে যা। তো বলে দোস্ত না থাকা যাবে না, আমার আগাদাগি করবে, বাসা তো পাশেই। তো বলে রাখি যে পারভেজের বাসা থেকে ওর বাসা যাইতে মাত্র 20 মিনিট টাইম লাগে আর কি। তো বলে যাইতে পারবো। তারপর দেখ ভেবে দেখ, অনেক রাত কিন্তু, ভয় পাবি আবার। না কিছু হবে না। তো এই বলে ওখান থেকে রওনা দেয়। তো দেওয়ার পর ও একটু ওর পারভেজের বাসা থেকে প্রায় 10-15 মিনিট হাঁটার পর ওর কেমন জানি একটা গা শিরশির করছে, হঠাৎ করে লোম দাঁড়া যাচ্ছে, একটু ভয় ভয় কাজ করছে। তো ও ভাবলো একা একা আসতেছি, আর সেই সময় শীতকাল ছিল, যদিও ফেব্রুয়ারির দিকে, ফেব্রুয়ারির শেষের দিকে একটু একটু হালকা ঠান্ডা থাকে, আর উত্তরবঙ্গে তো এমনিতেই অনেক প্রচুর ঠান্ডা। তো ও বললো যে হয়তো বা সুইটার নিয়ে আসি নাই, হয়তো বা এরকম ফিল হচ্ছে। বাট ও ওখান থেকে জাস্ট যত স্টেপ সামনে যাচ্ছে তত ওর ভয়টা জেগে বসছে, ওর বডিতে কেমন যেন ফিল হচ্ছে। তো আসলে ভাই ওকে বাসা আসতে হলে একটা বাসঝাড় ক্রস করতে হয় ফার্স্ট অফ অল। তো ফার্স্ট অফ অল যখন ও বাসঝাড়টা ক্রস কাছে আসে, তো দেখতেছে বাসঝাড় গুলো অটোমেটিক দুলছে। তো ভাবলো এখন কোনো ঝড় নেই, কোনো কিছু না, ওয়েদার অনেক কুল, তারপরে কেন এত বাসঝাড় নড়ছে বা সামথিং লাইক। তো ও ওটা মাথায় না নিয়ে, ও মাদ্রাসার স্টুডেন্ট, একটু বুঝতে পারছে যেহেতু এত রাত, হয়তো তার সামথিং ইজ রং, কোনো একটা প্রবলেম হতে পারে। দেন তারপরে ও আরেকটু যখন সামনে এগোচ্ছে, তো সামনে যখন এগোচ্ছে তো বড় বট গাছটাকে আবার ক্রস করতে হবে। বট গাছটার কাছে যখন আসে, হঠাৎ করে বড় একটা ডালটা অনেক কাঁচা ছিল, ওর সামনে ভেঙে পড়ে। ওর প্রায় হচ্ছে 2 হাত সামনে ভেঙে পড়ে, আর একটু ওর মাথায় পড়তো। তো ও এটা নিয়ে খুবই ভয় পাচ্ছে। তো এত রাতে গ্রামের লোকজন দেখা যায় 7টার মধ্যে সবাই ঘুমিয়ে পড়ে। তো ও ভাবলো যে চিল্লাচিল্লি করলেও কেউ শুনবে না। তো তারপরে ও যেহেতু মাদ্রাসার স্টুডেন্ট, ও একটু মানে দোয়া জানে, ওগুলা মনে মনে পড়ছে। তো এখনো ভাবলো যদি আমি এই রাস্তা আমার জন্য খুবই রিস্কি হয়ে যাচ্ছে, তো আমি একটা বাইপাস ইউজ করতে পারি। দেন ও কি করলো যে বাইপাসটা ইউজ করে আসলে ভাই ও তাড়াতাড়ি বাসায় যেতে পারবে। তো ভাবলো যে আমি ভেতর দিয়ে যাই, তাড়াতাড়ি যেতে পারবো আর কি। তখন ও টার্ন নেয় হচ্ছে বাইপাস রোডের দিয়ে। দেন যখন যাওয়া শুরু করে, তো রাসেল ভাই ও আর একটু যেহেতু পাকা রাস্তা থেকে কাঁচা রাস্তায় তাকে নামতে হবে। তো কাঁচা রাস্তা নামার পর সে ফিল করতে পারছে যে একটা হাসি, অট্ট একটা হাসি। তো তারপরে ও জোরে জোরে দোয়া পড়তে শুরু করে আর বলতে থাকে, দেখ আমি তোর কোনো ডিস্টার্ব করছি না, সো দ্যাট তুই আমাকে ডিস্টার্ব করিস না, আর তুই ভালো করে জানিস আমি তোর কি করতে পারি। তো রাসেল ভাই তারপরে হাসিটা আরো বেশি হচ্ছে। তো একটা টাইমে ওর হাসিটা রাসেল ভাই ওর সামনের দিকে শুরু হলো।
এর আগে হচ্ছে ওর পিছনের দিকে হাসিটা হচ্ছিল, বাট এখন সামনের দিক চলে যাচ্ছে, যতই যাচ্ছে হাসিটার আওয়াজ আরো তীব্রতর হচ্ছে। তো তারপরে ও একটা সময় দেখলো যে একটা অনেক বিকট চেহারার একটা ফেস ওর সামনে এসে হাসতেছে, জিবাটা অস্বাভাবিক বড় ছিল, আর চোখ দিয়ে প্রায় হচ্ছে মানে রক্ত ঝরছে এরকম একটা ফেস, আর চেহারাটা প্রচন্ড ব্ল্যাক ছিল। তো ও আবারও বলে যে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, তুই চলে যা। রাসেল ভাই, ওদের একটা হুজুর ছিল, তো হুজুর ওদেরকে একটা দোয়া শিখায় আর একটা টেকনিক শিখায় দিয়ে বলে যে তোমরা যখন কোনো খারাপ আত্মার সম্মুখীন হবা, তোমরা যদি রাস্তায় ধুলা পাও, তো ওই ধুলা হাতে নিয়ে বাম হাতে নিয়ে ডান হাতের বুড়া আঙ্গুল চেপে ধরে যদি তোমরা এই সূরাটা পাঠ করো, তাহলে খারাপ আত্মার প্রভাব তোমাদের কাছ থেকে চলে যাবে। তো বলে দেখ আমি কি শুরু করব? তখন ও হাসিটা একটু কমতে শুরু করে। তো ভাবলো হয়তো বা চলে গেছে, কিন্তু আর একটু সামনে যাওয়ার পর রাসেল ভাই ও দেখলো জাস্ট একটা হোয়াইট কালার একটা কাপড় জাস্ট রাস্তার এই প্রান্ত থেকে ও প্রান্ত পড়ে আছে, জাস্ট কাপড়, না কাপড়ের মধ্যে লাশ অন্য কিছু জড়ানো এই টাইপের ছিল না। তো তারপরে সে ভাবলো যা এবারে এইটাকে লাথি দিব। তো ও যখন এই কথা ভাবে রাসেল ভাই, তখন দেখলো যে কাপড়টা অটোমেটিক রোল হচ্ছে আর শূন্যে ভাসছে। ও তারপরে অনেক প্রচন্ড ভয় পাচ্ছে, তারপর দৌড় যেটু পারে সে পড়ে তার বাসা কাছে চলে আসতে প্রায়, তখন বাসায় দৌড়ে যে দরজা নক করে আম্মু খুলে দেয়। তো ওর অবস্থা এমন ছিল যে পুরো বডি ঘেমে গেছে, চোখ অনেক বড় বড় লাল হয়ে গেছে। তো আম্মু বলে, তো এই অবস্থা কেন, শীতের সময় কি দৌড়েছিস? না আম্মু, আমি এখন শাওয়ার নিব। তো বলছে যে এত রাতে শাওয়ার কেন নিবি? না আমার শাওয়ার দরকার আছে, আমি শাওয়ার নিতে হবে। তো রাসেল ভাই ও শাওয়ার নেওয়ার আগে ও যখন ওর বেডরুমে যায়, তো যাওয়ার পর ওখান থেকে টাওয়েল নিবে, নেওয়ার সময় দেখে ঘড়িতে যেখানে ওর আসতে লাগতো 20 মিনিট টাইম, সেখানে 1 ঘন্টা 20 মিনিট টাইম লেগে গেছে। তখন ভাবে তাহলে 1 ঘন্টা সে কোথায় ছিল। বাট সে যে প্রথমে বাঁশঝাড়ের যে একটা প্রবলেম ক্রিয়েট হলো ওটা ফেস করলো, দেন হচ্ছে বট গাছ, দেন হচ্ছে ওই যে বিকট চেহারার যে ফেসটা, দেন হচ্ছে কাপড়। কিন্তু এইটা ক্রস তো এত টাইম লাগার কথা না, বাট তার 1 ঘন্টা 20 মিনিট টাইম লেগে গেছে। বাট তারপরে ও সকালে প্রচন্ড রকমের অসুস্থ হয়ে যায়। তারপর এলাকার একটা কবিরাজ ছিল, তো কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পর কবিরাজ কিছু তাবিজ তারপরে দোয়া দুরুদ পড়ে দেয়। ও তারপরে ও তাবিজটা এখনো সাথে আছে। ওর ইচ্ছা ছিল স্টুডিওতে ঘটনা শেয়ার করবে, বাট ও অনেক দূরে থাকে, বাট ওই জন্য আমাকে বলতে বলছে নেক্সট টাইম অবশ্যই আসবে, ওর কাছে অনেক স্টোরি আছে। আসলে এই ছিল তার সাথে একটা স্টোরি। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি আরো একবার আপনাদের একটা খবর জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যে যারা নতুন বাড়ি করতে যাচ্ছেন তাদের জন্য সুখবর রয়েছে। আপনার বাড়িটি আকর্ষণীয় করতে আকিজ সিরামিক্স নিয়ে এলো ইনোভেটিভ স্যানিটারি ওয়্যার সলিউশন রোসা স্যানিটারি ওয়্যার্স আপনার বাথরুমে এনে দিবে একটি গ্ল্যামারাস লুক। রোসা স্যানিটারি ওয়্যার্স রয়েছে A to Z গ্লেজ, যা আপনার বাথরুমে যোগ করবে অন্যরকম সৌন্দর্য। রোসা স্যানিটারি ওয়্যার্স এর বেস্ট পার্ট হলো এর পুশ ফিট সিট কভার। আপনার বাথরুমকে একটু বেশি সুন্দর করতে চাইলে আজই নিয়ে আসুন সিরামিক্স এর ইনোভেটিভ স্যানিটারি ওয়্যার্স সলিউশন রোসা। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো আমরা। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি মেহেদী হাসান, আমি মিরপুর থেকে এসেছি। আমার দেশের বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায়। তো আমি আজকে যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করতে চাই, এই ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায়। ঘটনাটি ঘটেছে রাসেল ভাই আমার নানার সাথে। তো আমি আমার নানার মুখ থেকে ঘটনাটা শুনেছি, সেই ঘটনাটি আজকে আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই। জি। তো আমার নানা আগেরকালের মানুষ, তো তখন তারা একটু মাছ টাছ এইগুলা ধরতো। তো নানা রাতের বেলায়, বেশিরভাগ সময়টা রাতের বেলায় মাছ ধরতো, কারণ রাতের বেলায় অনেক মাছ পাওয়া যায়। তো রাতের বেলায় নৌকা নিয়ে আর সে মাছ ধরতে যেত। তো তার ছোট একটা ভাই ছিল, তার ভাইকে নিয়ে সে মাছ ধরতে যায়। দুজন মিলে রাতের বেলা যখন মাছ ধরতে যায়, তো তারা যে বিলে মাছ ধরতে যায়, সেই বিলের সাইডে একটা বাগান থাকে। ওই বাগানের আশপাশে তেমন একটা যেত না, কারণ ওই বাগানে নাকি অনেক সময় অনেক কিছু অদ্ভুত টাইপের কিছু একটা দেখা যেত। তো অনেক সময় অদ্ভুত দেখা যেত, কখনো কখনো দেখা যেত যে অর্ধেক ঘোড়া অর্ধেক মানুষ, এরকম টাইপের কিছু একটা দেখা যেত, যার কারণে ওই বাগানের আশপাশে তেমন একটা ঘোরাঘুরি কেউ করতো না, কেউ যেত না। তো মাছ ধরতে ধরতে, অনেক সময় মাছ ধরতে ধরতে তারা দুজন ওই বাগানের কাছে চলে যায়। কাছে চলে যাওয়ার পরে হঠাৎ করে নানা খেয়াল করে যে আমি তো সেই বাগানটার কাছে চলে আসছি, এখন মানে ওইখানে তো যাওয়া ঠিক না। তো তারপরে নানা তার ছোট ভাইকে বলে যে চল আজকে আর মাছ ধরবো না, আমরা বাড়িতে চলে যাই। তো এটা বলে যখন সে মানে কি পরিমাণে মাছ ধরছে এটা দেখার জন্য নৌকার দিকে তাকায়, তো দেখে যে সেই নৌকার ভিতরে কোনো মাছই নেই, সব মাছগুলা
মানে কি হয়েছে সে নিজেও জানে না। পরে তারপরে সে তার ছোট ভাইকে বললে যে আমি তো এত অনেক মাছ ধরলাম, তো এইগুলা কি হইলো। সে তার ছোট ভাই একটু ভয় পায়। তো নানা বুঝতে পারে যে না, বিষয়টা আসলে স্বাভাবিক না, এটা অন্য কিছু হয়তো। নানা বলে চল আজকে আর মাছ ধরা লাগবে না, আমরা আজকে বাড়ি চলে যাই। বাড়ি চলে যায় এটা বলে যখন তারা মানে বাড়ির দিকে রওনা দিল, তো নৌকা করে বাড়ির দিকে যাইতেছে, তাদের বাড়ি যাওয়ার সময় একটা ব্রিজ ক্রস করতে হয়। তো ব্রিজের নিচ দিয়ে তো যায়, ব্রিজের দুই পাশে দুইটা তাল গাছ আর দুইটা তাল গাছ আছে। নানা যখন ব্রিজের কাছ পর্যন্ত আসে তখন সে হঠাৎ করে দেখতে পায় যে মানে কি ধরনের একটা আকৃতি, মানে অনেকটা লম্বা, অনেক দুইটা পা, মানুষের মতো দুইটা পা, একটা পা তাল গাছের এই পারে দেওয়া, আর একটা পা ওই তাল গাছের আর এক পাতায় দেওয়া। তো এইটা দেখে তার ছোট ভাই হঠাৎ করে ভয় পেয়ে যায়। তার ছোট ভাই ভয় পাওয়ার কারণে তারপরে নানা একটু সাহস করে তাকে বলে না আসলে সব কিছু না, তুই চল, কিছু হয়নি। এটা বলে তার সে দূরে পড়তে পড়তে চলে যায় ওখান থেকে। তো যাওয়ার পরে তার ছোট ভাই যে ভয় পায়, তারপরের দিন থেকে তার ছোট ভাই জ্বর এসে যায়। জ্বর এসে যাওয়ার পরে প্রথমে পর্যায়ে গ্রামের ডাক্তার দেখায়, তো তারপরে জ্বর তার ভালো হয় না। তো নানা ভাই থেকে সিদ্ধান্ত নেয় যে তাকে নিয়ে মানে বড় কোনো হাসপাতালে দেখাবে। তো তখন গ্রাম অঞ্চলে ততটা ভালো তখন মানে হাসপাতাল ছিল না। তো তার জন্য তাকে নিয়ে ফরিদপুর হাসপাতালে আসার জন্য মানে সিদ্ধান্ত নেয়। তো তারপরে তখন এত গাড়ি ঘোড়াও ছিল না, যার জন্য নৌকায় করে আসার একটা সিদ্ধান্ত নেয়। তো তারা সেই নানার ছোট ভাই আর একটা ভাই মিলে তারা তিনজন মিলে নৌকায় করে ফরিদপুরে হাসপাতালে আসার জন্য রওনা হয়। তো আস্তে আস্তে আসার পথে কিছু সময় পরেই মানে আমার সেই যে নানার ভাই যার জ্বর হয়েছিল সে মারা যায়। তো মারা যাওয়ার পরে হাসপাতালে যায় না, ওখান থেকে তারা ফেরত আসে। তো আস্তে আস্তে অনেকটা রাত হয়ে যায়, দেখে রাতের সময় একটা হুজুর টাইপের মানে পাঞ্জাবি পরা, জুব্বা পরা, সে ওই নদীর পাড় দিয়ে হাঁটতেছে আর বলতেছে যে আমার একটু নৌকায় নাও, আমি একটু ওই পর্যন্ত যাবো, আমার একটু নৌকা নিয়ে যাও। তো প্রথম পর্যায়ে তারা নিতে চায় না, যে চিনি না জানি না, নৌকা উঠাইতে চায় না। কিন্তু তারপরে আবার ভাবলো যে হুজুর যেহেতু আমার ভাইটা মারা গেছে, তো তার পাশে বসে থাকলে হয়তো একটু দোয়া-দরুদ পড়লে আমার ভাইটার আত্মা শান্তি পাবে। তো এটা ভেবে সেই হুজুরটাকে উঠানোর পরে তাকে বলে যে তুমি আমার এই যে ভাই মারা গেছে এর পাশে আপনি ভাই পাশে বসে আপনি একটু সূরা কেরাত পড়েন। পরে সে ওখানে তার মানে বসে। তো অনেক রাত যখন হয়, তো অনেক রাতের সময় আমার যে নানার যে ভাই সে মানে চুপচাপ রয়েছে, একটু ঘুমিয়ে মতো ভাব এসে গেছে। তো হঠাৎ শুনতে পায় যে কর্মর একটা শব্দ, মানে হাড্ডি গুড্ডি চাবাইলে যেরকম একটা শব্দ হয় ঠিক ওই রকম একটা শব্দ। তো সে পিছের দিকে খেয়াল করে সেই লাশের কাছ থেকে এই শব্দটা আসতে থাকে। তো সেই লাশের কাছে যখন লক্ষ্য করে সে দেখে যে ওই যে হুজুরটা উঠছিল, সেই হুজুরটা ওই যে সেই লাশটার হাড়গোড় চাবাইতেছে। তো এটা দেখে মাত্র সে অনেকটা ভয় পায়। ভয় পাওয়ার পরে সে তখন কি করবে এটা বুঝতে পারে না। তো বুঝতে না পারার পরে সে ভাবে যে এখন যদি আমি এটা নিয়ে মানে কিছু একটা করি তাহলে হয়তো আমাদেরকেও খেয়ে ফেলবে। এই জন্য ও আর কিছু না বলে ও বলে যে বলে যে ভাইয়া আমার মানে নৌকাটা একটু, আমার নানাকে বলে যে নৌকাটা একটু মানে সাইডে নাও, আমি একটু বাথরুমে যাবো, এরকম বলে। পরে তারপরে নানা সাইডে নেওয়ার পরে বলে তুমি আমার সাথে আসো, আমার তো একটু ভয় লাগতেছে। তো নানাও সাথে যায়, যাওয়ার পরে একটু দূরে দিয়ে সেই ঘটনাটা খুলে বলে যে আসলে যে হুজুরটা উঠছে আসলে সে তো হুজুর না, সে হয়তো অন্য কোনো কিছু একটা, যার কারণে ওই আমার যে মারা গেছে তার লাশটা চাবাই খাইতেছে। পরে সে নানা বুঝতে পারে ব্যাপারটা। তারপরে তারা যাওয়ার পরে অন্য একটা বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পরে বাড়িতে আশ্রয় পেতে যায়, কিন্তু বাড়ি থেকেও তখন সন্ধ্যাবেলা আগের কালে দরজা লক করে দরজাটা সাধারণত খুলতো না, যে কি না কি এই জন্য খুলতো না। তো দরজা না খুলে তো তারা কি করবে, কোথায় থাকবে, তারা একটা গরুর যে ঘর, ওই গরুর ঘরের ভিতরে যে থাকে, তো গরুর ঘরে থাকে। এইভাবে ওই রাতটা ওখানেই কাটায়। তারপরে সকালে যখন নৌকার কাছে আসার পরে দেখে রাসেল ভাই যে নৌকাটা একদম মানে খাড়া করে অর্ধেক মাটির নিচে ঢুকানো আর অর্ধেক খাড়া করা, আর যে বইটা যেটা দিয়ে নৌকা বায় ওই বইটাটা একদম মানুষের পেটের ভিতর যেরকম ছুরি ঢুকানোর মতো ঠিক ওই রকম পেটের ভিতর ঢুকাই রাখছে, আর লাশের প্রায় মানে 1/3 অংশই খেয়ে ফেলছে। তারপরে তারা গ্রামবাসীদের জানানোর পরে তারা সকালবেলায় ওই লাশটা নিয়ে আর যে বাকি অংশ থাকে সেটা নিয়ে তারা দেশের বাড়িতে আসে। এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে এবং তার ঘটনাটি শুনে আসবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব। ধন্যবাদ রাসেল ভাই। সবাইকে আসসালামু আলাইকুম। আমি নাহিদ, আসছি ডুয়েট গাজীপুর থেকে। জি। তো আমি যে গল্পটা বলবো এটা আমার এলাকার চাটমোহর পাবনার, আর এটা আমাকে বলছে আমার সিনিয়র স্যার মাসুদুর রহমান। তো ঘটনা হচ্ছে 2006 সালের। তো আমার স্যার বলি যে স্যার টেক্সটাইল ইঞ্জিনিয়ার, তো পাবনার থেকে ঢাকাতে থাকতো বাসাতে। তো উনি জব করতে করতে হঠাৎ 2 দিনের ছুটিতে বাসা যায়। তো বাসা যেতে
বাসায় যেতে রাতে পৌঁছায়, বাড়িতে মানে রাতে বাড়িতে পৌঁছায়। বাড়িতে পৌঁছানোর পরে তো ঘুমায়, রাতে অনেক রাতে পৌঁছানোর পরে ঘুমায়। এখন ঘুমে আনুমানিক ভোরবেলাতে হঠাৎ করে স্যার একটা স্বপ্ন দেখে। স্বপ্নটা হচ্ছে এরকম যে কেউ বলতেছে যে মানে আজান দিছে আর কি, আজান দিচ্ছে যে আজানে একটা মানে শোক সংবাদ আসছে একটা। স্বপ্নটা এরকম ছিল যে শোক সংবাদ, তিনি কেউ একজন মারা গেছে। তো এই শোক সংবাদ শোনার পরে মানে স্যারের ঘুমটা ভেঙে যায়। তো ঘুম থেকে উঠে স্যার এখন ফ্রেশ হলো। এখন ফ্রেশ হওয়ার কিছুক্ষণ পরে, প্রায় 15-20 মিনিট পরে, মানে সত্যি এলাকার থেকে, ওই মসজিদ থেকে, মানে ওই যেই স্বপ্নটা দেখছে স্যার, ঠিক সেই স্বপ্ন, হ্যাঁ হুবহু সেই স্বপ্নটাই মানে বলতেছে মসজিদ থেকে, মানে মসজিদ থেকে যে একটি শোক সংবাদ, অমুক মারা গেছে, তো ওনার জানাজা হবে মানে 4টা-5টার দিকে, অর্থাৎ আসরের নামাজের পরে। তো আমাদের ওখানে একটা কলেজ ছিল, এই কলেজের মাঠে অনুষ্ঠিত হবে জানাজা নামাজটা। তো জানাজা নামাজটা এখন যখন ওই লোকটা মারা গেছে, তো ওই স্যারের আম্মু ওই লোকটাকে খুব চিনতো, এবং ওই লোকটা ভালো ছিল এরকম। তো স্যারের আম্মু স্যারকে বললো যে স্যার যেহেতু ছোট ছিল, যে তুই একটু ওই লোকের জানাজাতে একটু অংশগ্রহণ করিস, যেহেতু স্যার কিন্তু 2 দিনের ছুটিতে আসছে। তো আচ্ছা ঠিক আছে, এখন স্যার ওইটা আমলে নিছে। তারপর স্যার থিঙ্কিং করতেছে কি ব্যাপার, আমি বুঝলাম না, আমি স্বপ্ন দেখলাম একটা, সেটাই আবার বাস্তবে প্রকাশ হলো। তো একটা কিউরিওসিটি, আচ্ছা ঠিক আছে আমি জানাজাতে থাকবো, মানে শেষ পর্যন্ত থাকবে। তো সচরাচর জানাজা হলো। জানাজার পরে এখন গোরস্থানে মাটি দেওয়ার জন্য লাশ নিয়ে গেছে, স্যারও গেছে। তো জানাজা করার শেষে মাটি দেওয়ার পরে যেটা হয়, আমাদের দেখা যাচ্ছে কি যে মানে কবরটা অনেক মানে করে অনেকে, অনেক বাঁশ কেটে, তারপরে কি মানে চাটাই চাগাড়ি যেগুলো বলি আমরা, তো ওগুলা দিয়ে খুব সুন্দরভাবে সাজালো, মানে সাজায় করে কবরটা প্রস্তুত করে। তো ওইখানে আমাদের মানে যে ইয়েটা ছিল, হুজুরটা ছিল জানাজা নামাজটা পড়ায়, ইনস্ট্যান্ট হুজুর কিন্তু কবরের ওখানে দাঁড়ায় আছে, দেখতেছে যে কবর প্রস্তুত করা ঠিক হয়েছে কিনা। তো যেহেতু হুজুর মানে জানাজা পড়াইছে এবং ওই লাশ দাফন দেওয়া মানে শেষ পর্যন্ত কিন্তু হুজুরের মানে দায়িত্ব থাকে এরকম। তো এখন হুজুর মানে কবর কমপ্লিট হয়েছে, আর 10 থেকে কি 15 সেকেন্ড পরেই মানে মুনাজাত করবে। এটা মানে আমাদের ইসলামে এরকম নিয়ম আছে যে কবর দেওয়ার পর সাথেই মানে বেশি দেরি মানে করতে হয় না, দেখা যাচ্ছে কি যে কিছুক্ষণ পরেই মানে মুনাজাত ধরতে হয়, তো দোয়া করতে হয়। তো এখন ঠিক যে মুহূর্তে মুনাজাত করবে, মানে কে জানি ওই মানে যে হুজুরটা জানাজা পড়াইছে পিছন থেকে কে জানি একজন মুনাজাত ধরছে আর কি। তো এইটা আর কি কেউ বুঝতে পারেনি, মুনাজাতটা অনেক বড় হয়েছে, মুনাজাত মানে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো মুনাজাতটা। তো এখন মুনাজাত হয়েছে, এখন দোয়া হচ্ছে, এখন কেউ কিছু বলতে পারছে না। কিন্তু যখন এট দ্য টাইমে সবাই বিরক্তি হয়েছে, তখন একজন বলে ফেললো যে হুজুর একটু মানে দোয়াটা একটু শর্ট করে করেন। তখন কিছুক্ষণ পরে আবার মানে দোয়া শেষ হয়ে যায়। তো যাই হোক, দোয়া শেষ হওয়ার পরে এখন হুজুর কিন্তু সামনে যে হুজুরটা ছিল জানাজা নামাজ পড়াইছে, সেই হুজুর কিন্তু দোয়া মানে দোয়া মুনাজাতটা ধরে নেই। সে হুজুর পিছন থেকে ঘুরে বলছে, আচ্ছা কে কোন হুজুর বা কে এই দোয়াটা ধরলোটা কে? তখন বাকি মুসল্লিরা যারা পিছনে ছিল তারা বললো যে হুজুর এটা তো আপনি হুজুর, আপনি জানাজা নামাজ পড়েছেন, এটা তো আপনি করবেন, আপনি তো মুনাজাত ধরছেন। তো হুজুর না, আমি তো মুনাজাত ধরিনি, আমি তো মুনাজাত ধরলে এত বড় করার তো কোনো মানে প্রশ্নই আসে না। তো কে ধরাইছে? হুজুরেরও কিন্তু রাগ আছে যে কে এরকম একটা রাগারাগির একটা পর্যায়ে সবাই বললো, মুসল্লিরা বললো যাই হোক যেটা হওয়ার হয়েছে, এখানে রাগারাগি করে কোনো লাভ নাই, হয়তো গায়েবী ভাবে কোনো একটা লোকটা ভালো ছিল, যেহেতু হয়তো এরকম একটা মানে কোন একটা ফেরেশতা হয়তো এরকম একটা মানে মিরাকেল একটা ঘটনা ঘটছে। তো যাই হোক, এই বিষয়ের পরে ওই দিন বড় ভাইটা ইনস্ট্যান্ট ছিল, তার ঠিক 1 বছর পরে একই ডেটে, অর্থাৎ 7 সালের একই ডেটে ভাইটা আবার ছুটি পায়, এরকম জবের করার পরে ছুটি পায়, আবার সে বাসায় আসে। কিন্তু সে যে ওই একই ডেটে আসতেছে এটার ভাইয়া জানে না, সেটা ভাইয়া জানে না, এটা পরে জানতে পারে, সে বাসায় আসার পরে জানতে পারে। তো যেহেতু সে জানে না, সে ট্রেনে আসবে, জব করছে মানে অফিসে কাজ করছে, বিকাল দিয়ে কাজ করে বের হয়েছে সন্ধ্যার আগে, তে ওইখানে তো আর কোনো মানে ট্রেনে যাবে বাসাতে, এখন ট্রেনে করে বাসাতে যাবে, কিন্তু ওইখানে কোনো বসার মতো মানে স্ট্যান্ডিং টিকিট কাটছে, কিন্তু বসার কোনো সিট পায়নি।
তো যে লোকটা মারা গেছে, ওই যে মারা গেল, জানাজা এবং কবর দিল, ভাইয়া কিন্তু ওই লোকের চেহারাটা দেখেনি। আর যেহেতু ভাইয়া অনেকদিন পর পর মানে বাসায় যায়, হয়তো চেহারা দেখলে চিনতে পারে, হয়তো নাম জানে না, অথবা নাম শুনলে চিনতে পারে, চেহারা জানে না, এরকম হতে পারে বলে। তো যে স্টেশনে আসলো, সেই স্টেশনে ওই লোকটাকে দেখছে, দেখার পরে চিনতে পারছে যে হ্যাঁ, এই তো আমার এলাকার আঙ্কেল। তো এলাকার আঙ্কেলটা যে কথাটা বললো, এখন এলাকার আঙ্কেল ওকে দেখেও চিনতে পারছে, হ্যাঁ কি খবর তুমি এখানে? তো বললো যে এই বিষয়ে, আমি তো এখানে থাকি, এখানে জব করি, তো আমি বাসায় যাচ্ছি আজকেতে, ছুটিতে 2 দিন ছুটি পাইছি। তো আচ্ছা ঠিক আছে। তো আঙ্কেল এবং ওই যে লোকটা মারা গেছে, ওই লোকটা সেই মানে 2007 সালের এই ভাইয়ের সাথেই দেখা। তো ভাইয়া তো দেখেনি, চেনেও নাই, তো ওইভাবে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তাহলে একসাথে যাই। তো ওই আঙ্কেলের আবার টিকিট কাটা ছিল, অ্যাডভান্স টিকিট, সিটিং মানে সিট সহ। তো আঙ্কেল আবার কি করছে যে যাতে ঠিক আছে তুমি বসো, আমরা একসাথে যাই, পরে এরকম মিলেমিশে যেতে পারবো, বেশি দূরে না, কাছেই। তারপরে এইভাবে করে আসছে। মাঝখানে আসার পথে মাঝখানে অনেক আলাপ আলোচনা হয়েছে, আঙ্কেল তার বিষয় বলছে, হ্যাঁ, তারপর আমার বড় ভাই তিনিও তার বিষয়ে আলাপ আলোচনা করছে। তো এইভাবে আস্তে আস্তে বাসায় পৌঁছালো। রাত তখন 2টার দিকে মানে বাসাতে আসছে। তো বাসাতে আসার পরে সেম মায়ের আম্মুর সাথে দেখা হলো। বাসাতে আসা আম্মু ছিল, স্যারের আম্মু থাকে। তো আম্মুর সাথে কথা বলতে বলতে বললো যে আজকে তো এই বিষয়ে একটা আঙ্কেলের সাথে আসলাম, তো আঙ্কেল তো আমাকে তার সিট, সে নিজে না বসে, সে একবারও বসেনি, আমাকেই তার সিটটা দিল। তাই মনে করলাম হয়তো আমাকে ভালোবাসে বা স্নেহ করে, সেই হিসাবে আমাকে তার ইয়েটা দিছে। আমিও আঙ্কেলকে জোরাজোরি করছি বসার জন্য, বাস আঙ্কেল একটা বারের জন্য বসেনি, খালি আমাকেই বসানছে। ইভেন যেগুলা স্টেশনের টপিকস আছে, টপিক্স যেগুলো হয়, সেগুলাতে আঙ্কেল আমাকে অনেক চিপস অথবা জুস, হ্যাঁ, এগুলা কিনে দিচ্ছে, আমি খাইছি। মানে আমাকে খুব আদর করতে করতে, নিজের ছেলের মতো আদর করতে করতে নিয়ে আসছে। তো নিয়ে আসার পরে এই তো এগুলা বললো, এবং আঙ্কেলের যে ছেলের কিছু কথা বললো, তখন ওই আমার ওই বড় ভাইয়ের আম্মুটা বুঝতে পারলো যে এটা সেই 1 বছর আগে যে লোকটা মারা গেছে, সেই লোকটাই ছিল। 7 বছর আগে বলেছিলেন? না, 2007 সালের ঘটনা। আচ্ছা, 1 বছর আগে। 1 বছর আগে, হ্যাঁ, একই ডেটে, মানে মৃত্যুবার্ষিকী। তো সেই যে ঘটনাটা, মানে 1 বছর আগে যে লোকটা মারা গেছে, সেই লোকের সাথে আছে। ওই সময় তো আমার ওই ভাইয়াটা আর কি জানাজা অংশগ্রহণ করছে এবং মাটি দিচ্ছে, কিন্তু চেহারা তো দেখেনি। আর ভাইয়া তো থাকে না এলাকায়, ঢাকাতে জব করে, সে মাঝে মাঝে যায় 2-1 দিনের ছুটিতে, হ্যাঁ। তো যার জন্য চেহারাও দেখতে পারেনি। ইভেন ওই যে ট্রেনে আসার পথে যে আলাপ আলোচনা হয়েছে, ওই আলাপ আলোচনায় কিছু বলছে, ওনার আত্মীয় রিলেটেড, ওই আঙ্কেলের আত্মীয় রিলেটেড কিছু কথা বলছে। তো ওনার আম্মাটা বুঝে ফেলছে যে এটা ওই লোকটাই। তখন আমার বড় ভাইয়ের আম্মু খুবই মানে হতভম্ব হয়ে গেল যে কিভাবে সম্ভব এটা, যে 1 বছর আগে তুই বললো, ভাইয়াকে বললো যে তুই তো জানাজা করলি তোর আঙ্কেলের, এবং আজকে সেই আঙ্কেলের আবার হচ্ছে, মানে যেহেতু পাশাপাশি তো একদম বাড়ির পাশাপাশি, তো 1 বছর উপলক্ষে হয়তো দোয়া মিলাদ এরকম কিছু হয়, অনেকে আবার কালেমা এরকম কুরআন শরীফ খতম দেয়। তো সেই হিসাবে ওই আঙ্কেলের আম্মুকে দাওয়াত দিছিল, যেহেতু আঙ্কেল মানে ছোট বড় ভাইয়ের আম্মুকেও দাওয়াত দিছিল, যেহেতু বড় ভাইয়ের আম্মু থাকে। যে বললো যে এই আঙ্কেল তোর 1 বছর, এই আঙ্কেলই মারা গেছে, তোর হয়তো খেয়াল নাই, মনে থাকিস না, এখানে আসিস না, আর যার জন্য তুই দেখিস নি। তখন বড় ভাই তো মানে খুব শক খাইছে যে কিভাবে সম্ভব এটা, মানে আমার সাথে এরকম হওয়ার কারণটা কি। সে একবার মানে স্বপ্ন দেখলো, স্বপ্ন দেখার পরে সেটা আবার বাস্তবে হলো, তারপর আবার জানাজাতে অংশগ্রহণ করে এরকম একটা মিরাকেল হলো, দেন আবার আজকে বাড়িতে আসলাম, এই ধরনের হওয়ার কারণটা কি। তখন বড় ভাইয়ার আম্মু বললো, ওই রাতেই বললো যে দেখ, বিষয়টা হচ্ছে তুই যখন ছোট ছিলি, তোর ওই আঙ্কেলটা, মানে তোর যখন অসুখ হয়েছিল ছোটবেলাতে, অনেক অসুখ হয়েছিল, অনেক ট্রিটমেন্ট করছিলাম, জ্বর, কিছু জ্বর হয় ছোট বাচ্চাদের, যেগুলো ডাক্তারের ওষুধ এগুলো কাজ করে না, হ্যাঁ, দেখা যাচ্ছে কি বনজ বা ভেষজ যদি ওষুধ আমরা খাওয়াই, এই ধরনের, অথবা কবিরাজি যদি ওষুধ খাওয়াই, তাহলে ওই ক্ষেত্রে মানে সেরে যায়। তো ওই আঙ্কেলটা নাকি কি যেন একটা গাছ, এরকম পাতা অথবা গাছের রস এরকম নাকি, মানে যখন দেখছে মানে আমার ডাক্তারের ট্রিটমেন্টে কাজ হচ্ছে না, মানে অনেক মানে বড় ভাইটা মানে না বাঁচা এরকম একটা পর্যায়ে, তখন নাকি ওই আঙ্কেলটা বড় ভাইকে নিয়ে 1 দিন না 2 দিন কাছে রাখছিল, এরকম একটা রাখার পরে কিছু চিকিৎসার বনজ ভেষজ অথবা কবিরাজি চিকিৎসা করে তাকে সুস্থ করছে। তো যার জন্য বলা চলে কি সেই আঙ্কেলের ট্রিটমেন্টে তার নতুন লাইফ সে ফিরে পাইছিল। তো যেহেতু আঙ্কেল মারা গেছে, তো
তখন মানে বড় ভাইয়ার আম্মুটা মানে বুঝতে পারছে যে যেহেতু এই বিষয়টা ছিল, তাহলে সেহেতু মানে বড় ভাইয়ের সাথে এরকম ঘটনাটা ঘটছে। তিনি মারা যাওয়ার পরেও 1 বছর পরেও তাকে হয়তো এইভাবে আসছে। ধন্যবাদ রাসেল ভাই, এটাই ছিল। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের অনেক ভালো লেগেছে। আপনার প্রথমে নামটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা, এবং আপনি কোথা থেকে এসেছেন সেটা একটু কাইন্ডলি বলবেন। ধন্যবাদ রাসেল ভাই। আমি মোহাম্মদ রাজবীর খান আরিফ, জি আসছি উত্তরা দক্ষিণখান থেকে। জি বলেন। তো রাসেল ভাই, ঘটনা যেটা বলবো ওটা হচ্ছে 2008 সালে ঘটনা। তো 2008 সালে মানে আমার ফুপি মারা যায়, যার ফলে আমার স্কুল থেকে আমার আব্বু আম্মুর সাথে মানে গ্রামে চলে যায় দাদার বাড়িতে। তো গ্রামে যাওয়ার পর 3 দিন পর যে একটা অনুষ্ঠান করা হয়, সেই অনুষ্ঠান করানোর পর আম্মু বিকাল দিকে নানুর বাড়িতে চলে যায়। যার ফলে নানুর বাড়িতে যাওয়ার পর মানে রাত্রির দিকে মামা, আমি, আব্বুর কাছে মানে ফোন আসে যে নানু মানে শ্বাসকষ্ট হয়েছে আর কি, সেজন্য আর্জেন্ট একটু বাড়িতে আসলে ভালো হয়। আচ্ছা। তো মামার সাথে মামা বলতেছে আমাকে যে বাড়িতে যাবো কিনা। তো মামা আমাকে বলতেছে যে আমিও সাথে যেতে আর কি। তো তাই বাইক নিয়ে আর কি আমরা যাবো, রওনা দিব সে ব্যবস্থা করে আমরা বের হয়েছি বাইক নিয়ে। তো আব্বু বলতেছে আব্বু সকালবেলা আসবে, তো আমি চলে যেতে আর কি, আমি আর মামা। তো আমি বাইক ড্রাইভ করতে চাইছিলাম, কিন্তু আব্বু নিষেধ করাতে আমাকে আর ড্রাইভ করতে দেয়নি, বলছে মামাকে ড্রাইভ করতে। তো মামা ড্রাইভ করতেছে, মানে একটা বাজার গেছিল আর কি, বাজার থেকে। তো আমাকে বলছে যে আমি মামাকে বললাম যে মামা আমি ড্রাইভ করব, তুমি আমাকে দাও। তো ড্রাইভ করতেছি। তো ড্রাইভ করার মাঝপথে হেডলাইটের যে আলোটা, এই আলোটার যে আলোতে মানে আমার চোখে পোকা পড়ে আর কি চোখে, যার ফলে মামা আমাকে বলে যে হেলমেট পরে নিতে। তো হেলমেট পরে যাচ্ছি, তো হঠাৎ মানে মশা হেলমেটের গ্লাসে পড়ে মানে গ্লাসটা নষ্ট হয়ে যায়, যার ফলে আমি আবার সামনে হেলমেটটা খুলে আবার সামনের দিকে যাচ্ছি। তো রাস্তার পাশে একটা পারিবারিক কবরস্থান পড়ে আর কি। তো পারিবারিক কবরস্থানটা তো আমি ক্রস করার সময় ডিপার দিয়ে মানে বাইকের ডিপার দিয়ে হেডলাইট বাড়ি দেওয়ার সময় একটা কালো কাপড় পরা একটা মহিলা দাঁড়িয়ে আমাদেরকে সিগন্যাল দিতেছে। তো মামা বলতেছে যে এখানে একটু গাড়িটা স্লো করো, দেখো কি বলে। তো আমি স্লো করছি, করার পরে মহিলাটা বলতেছে যে ওনার অনেক বড় বিপদ, ওনাকে হেল্প করার জন্য। তো মামা বলতেছে যে কি হেল্প, বলতেছে আপনারা তো এরকম গ্রামে যাবেন, তো আমাকে এই গ্রামটায় নামিয়ে দিন। তো মামা বলতেছে যে আমি এই গ্রামে যাব, তো আপনি এটা কিভাবে জানেন। তো মামার মনে একটা মানে গটকা লেগে যায় আর কি। তো মামাকে বলতেছে যে আপনি এরকম চেয়ারম্যানের নাতি বা এই যে এরকমের ছেলে না। তো মামার মনে আপনাদের পরিচয় জানতে পারলো, কিন্তু মেইন ঘটনাটা কি ঘটেছিল সেটা বলেন। তারপরে মামা বললো যে তুমি চলে যাও, মানে নেওয়া যাবে না ওনাকে। তো যাওয়ার পরে আবার মামা কি মনে করে আমাকে বলতেছে যে মহিলাটা মনে হয় বিপদে পড়ছে, তো আমি বাইকটা নিয়ে যাই। তো মামার সাথে আমি বসলাম, মানে মামাকে বললাম যে আমি ড্রাইভ করি, তখন মামা ড্রাইভ করতেছিল। পরে আমি ড্রাইভ করে যখন আসতেছি, তো আমার গিয়ার মানে তখন নতুন শিখতেছিলাম আর কি বাইক। তো গিয়ার মানে থার্ড গিয়ারে থাকার ফলে মানে গাড়ির স্টার্টটা কবরস্থানের সামনে এসে মানে স্টপ হয়ে যায়, যার ফলে চাঁদের আলোতে যতটুকু আমি দেখতে পাই মানে ওই মহিলাটা ওই জায়গাতে নেই, কবরস্থানের ভিতরে গেছে। তো কবরস্থানের ভিতরে যে মানে কবর থেকে মানে মাটি খুঁড়তেছে। তো আমিও চুপ করে দেখতেছি, মামাও চুপ করে দেখতেছে। তো দেখার পরে মানে কবরটা খুঁড়ে আপনার ছোট একটা যে পিচ্ছি বাচ্চা আর কি, এরকম বাচ্চা ধরনের একটা কিছু খুলে, যে আপনার যদি একটা মানুষকে যদি অনেকদিন পানিতে রাখা হয় একটু সাদা সাদা কিরকম টাইপ হয়ে যায়, ওই বাচ্চাটা এরকম টাইপের আমি যতটুকু চাঁদের আলোতে দেখতে পারছি। মাঝখানে দুটো পার মাঝখানে ধরে টান দিয়ে মানে ছিঁড়ে ফেললো। তো মানে কিছু হাত দিয়ে কিছু একটা ঢুকে মানে নিজের চোখে দেখেছেন? হ্যাঁ। আচ্ছা। তো তখন ভাই আমার কি অনুভূতি ছিল, মানে হয়ে গেছিল। তো যার ফলে হাত দিয়ে মানে এরকম করে বের করে মানে কিছু একটা খাচ্ছে। তো আমি মানে বয়ে বয়ে আস্তে আস্তে করে গাড়ি মানে ঘুরাচ্ছি আর কি। তো ঘুরানোর পরে মা বলতেছে তুমি টান দাও, এসব আল্লাহ ভরসা, তুমি টান দাও। তো আমি টান দিতেছি, তো মহিলাটা এত ভাই কুৎসিত ভাবে এত একটা হাসি দিছে, বলতেছে তোরা মানে বাঁচবি না, এরকম করে একটা কত কথা বলতেছে। তো আমি সাথে সাথে গাড়ি টান দিই। তো দেওয়ার পরে মানে রাস্তার সাইডে আশেপাশে মানে এই পাশ থেকে ও পাশে মানে এরকম করে করে আমাদেরকে সিগন্যাল দিচ্ছে। ওই মহিলাটি বারবারই আসতেছে আমাদের কাছে। তো
মামা বলতেছে তুমি এসব কোনো ভয় পেও না, তুমি সামনের দিকে এগিয়ে যাও। তো আমি সামনের দিকে যাচ্ছি, তো হঠাৎ দেখি মানে গ্রাম অঞ্চলে সাধারণত রাসেল ভাই এসব বড় বড় ডিস্ট্রিক্ট লরি এসব ঢোকার কোনো সম্ভাবনা নাই, তার ভিতরে আবার 2টা 2:30টার ভিতরে রাতের বের দিকে। তো ওই ডিস্ট্রিক্ট লরি আমাদের দিকে সামনের দিকে আগে আসতেছে। তো মামার বলতেছে মামা আমি এখন কি করতে পারি? মা বলতেছে তুমি সাইড কাটিয়ে চলে যাও। আমি কি উনি তো রাস্তার মাঝখান দিয়ে আসতেছে, আর রাস্তা ছোট, আমার তো খালে নামতে হবে। মা বলতেছে তুমি আল্লাহ ভরসা, তুমি চলে যাও। তো আমি এদিক দিয়ে মানে সাইড দিয়ে চলে যাইতেছি, ওনাকে ডিপা দিচ্ছি, উনি আরো মানে সামনের দিকে আরো মানে তেজে আগে আসতেছে আর কি আমার দিকে। তো আমি সাইড কেটে মানে একটা মানুষের সাথে একটা মানুষ ধাক্কা খেলে ভাই যেরকম হয় এরকম না, মানে আমি এটার ভিতর দিয়ে মনে হয় আমি চলে গেছি। তো মামাকে বলতেছি মামা এটা কিভাবে সম্ভব? মামা বলছে তুমি কোনো ভয় পেও না, আমি তোমার থেকে আমি ড্রাইভ নিতে পারতেছি না, তুমি ড্রাইভ করো, তুমি কোনো ভয় পেও না। তো আমি ড্রাইভ করে করে যাইতেছি। তো যাচ্ছি হঠাৎ মানে ওই মহিলাটা আবার ওই আগের মতো এখান থেকে ওখানে আমাদেরকে খালি বারবার সিগন্যাল দিচ্ছে আর কুৎসিত ভাবে হাসতেছে। তো তারপরে হঠাৎ দেখি কি রাস্তা দিয়ে একটা অটো আসতেছে। তো আমি মনে করছিলাম যে মামা ওটা মনে হয় এরকম ভিতর দিয়ে চলে যেতে পারবো। তো আমি অটোটাকে দেখে আমি সাইড দিয়ে চলে যাচ্ছি। তো অটোটা হঠাৎ করে আমার মানে এই সাইড দিয়ে এসে তো আপনার হাতের সাথে বাড়ি খেয়ে মানে আমার গ্লাস ভেঙে আমি ভিতরে পড়ে সেন্সলেস হয়ে যাই। এই হচ্ছে ভাই আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। রাসেল ভাই, মাসুম ভাই আর সব লিসনার কেমন শুভেচ্ছা। আমি তাপস, আমি ইংল্যান্ডের কেন্ট থেকে আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করছি। প্রফেশনালি আমি একজন লেকচারার, আর আজকে যে ঘটনাটা আমি শেয়ার করবো এটা আমার এক স্টুডেন্টের ঘটনা। তো 2010-11 সালের দিকে আমার ক্লাসে রাসিম নামে পাকিস্তানি একটা স্টুডেন্ট ছিল। তো স্টুডেন্ট হিসাবে রাসিম খুব ব্রিলিয়েন্ট, হি ওয়াজ ব্রিলিয়েন্ট, অ্যাটেন্ডেন্স খুব ভালো, ক্লাস রেজাল্টস খুব ভালো। তো সারপ্রাইজিংলি কোন একটা সেমিস্টারের শেষে যখন গ্রুপ বা পুরো ক্লাসের রিপোর্ট পাবলিশ হয়, তখন আমি দেখলাম যে ওই সেমিস্টারে ওর অ্যাটেন্ডেন্স হঠাৎ করে ড্রপ করছে, প্লাস মিড টার্মের দিকে যত অ্যাসেসমেন্ট ছিল ওইগুলাতে অনেকগুলোতে সে অ্যাপিয়ার করে নাই। আর সেমিস্টার শেষে যে অ্যাসাইনমেন্ট বা ছিল সেটা কোনো সাবজেক্টেরই কোনোটাতে সে সাবমিট করে নাই। তো যেটা মানে ভেরি আনলাইক রাসিম, যে সে সিরিয়াস ক্যাটাগরি স্টুডেন্ট। তো আমি যেটা করলাম, আমি আমাদের অ্যাডমিন ডিপার্টমেন্টে চেক করলাম যে ওদের রেকর্ডে কোনো সিক নোট বা এই টাইপের কিছু আছে কিনা। তো ওরা বললো যে না, কোনো সিক নোট নাই, তবে 2-3 মাস আগে রাসিম একটা ওর ওয়াইফের ভিসা অ্যাপ্লিকেশনের সাপোর্ট হিসাবে একটা লেটার সে নিছে। তো ওরা একটু ফান করেই কথাটা আমাকে বললো। তো আমি ভাবলাম যে আচ্ছা, তারপরে স্টিল ওর মতো সিরিয়াস স্টুডেন্টের তো এরকম হওয়ার কথা না। তো আমি ওকে একটা ইমেল পাঠাই যে আমার সাথে দেখা করার জন্য। তো ইমেল করার 2-3 দিনের মাথায় রাসিম আসলো দেখা করতে। তো এসে যখন জিজ্ঞাসা করলাম, ও বললো যে স্যার আপনি তো আমার সাইডের স্টোরি বিলিভ করবেন না। তো আমি বললাম যে ট্রাই মি, দেখি হোয়াট ইউ হ্যাভ টু সে। তো ও বললো যে ও এমনি একটা এখানে সিকিউরিটি এজেন্সিতে ও কাজ করে, আর এখানে সিকিউরিটি এজেন্সির কাজগুলো যেটা হয়, এজেন্সির অনেক ক্লায়েন্ট থাকে, ওই ক্লায়েন্টের রিকোয়েস্ট অনুযায়ী এই সিকিউরিটিদেরকে সাপ্লাই করা হয়। তো এই কারণে জবটা কোনো একটা পার্টিকুলার জায়গায় বা সাইটে কন্টিনিউয়াসলি নাও থাকতে পারে, দেখা যায় রোটেট হয়। অনেক সময় আছে লন্ডনের বাইরে, ও লন্ডন বেস, অনেক সময় আছে লন্ডনের বাইরে কোন একটা সাইটে হয়। যখন লন্ডনের বাইরে হয় তখন আরো দেখা যায় যে টানা 2-3 দিন হয়তো ওর লন্ডনের বাইরে থাকতে হচ্ছে। আর ইউজুয়ালি আপনার ওয়ার্কিং আওয়ার্সটা খুব লং সিকিউরিটিদের জন্য। তো যেটা চিন্তা করে যে ওয়াইফ আসার পরে এরকম তো আসলে কাজটার জন্য ডিফিকাল্ট হবে যে লন্ডনের বাইরে যাওয়া বা সেই। তো তখন ওর কোম্পানিতে যে বলো যে সরি, আমি কাজটা ছেড়ে দিব। তো ওর যে কোম্পানি, ওর যে বস থাকে, সে হি কোয়াইট লাইক রাসিম। তো
তো যেটা বলে যে দেখো আমি তোমাকে একটা ভালো অফার দেই যেটা তোমার জন্য হয়তো বেনিফিশিয়াল হবে। তো অফারটা হচ্ছে ওই কোম্পানির একটা ক্লায়েন্ট তারা লন্ডনে একটা প্রপার্টি, একটা বিল্ডিং তারা কিনছে। আর বিল্ডিংটা কিনে ওরা লোকাল কাউন্সিলের কাছে প্ল্যানিং পারমিশনে অ্যাপ্লাই করছে। তো বিল্ডিংটা হচ্ছে এখানে গ্রেড 2 নামে একটা ক্যাটাগরি আছে, যেটাতে মানে বিল্ডিংটার সাথে ধরেন একটু হিস্টোরিক কিছু অ্যাটাচমেন্ট আছে। তো এই কারণে এই মানে অ্যাপ্লিকেশনটা একটু লঙ্গার হয়তো টাইম নিবে অ্যাপ্রুভড হওয়ার জন্য। তো মিনিমাম 3 মাস থেকে 6 মাস হচ্ছে মানে মিনিমাম এক্সপেক্টেড টাইম যেটা লাগবে। কিন্তু এখানে লিগ্যাল অব্লিগেশন অনুযায়ী কোম্পানিটার আপনার ওই বিল্ডিংটা খালি রাখা যাবে না। এখানে ওদের 24 ঘন্টার জন্য সিকিউরিটির মানে একটা ব্যবস্থা করতে হবে। তো ওই রাসিমের বস যেটা বলে যে তুমি এই বিল্ডিংটাতে তো স্টাফ থাকার জন্য ফ্ল্যাটের মতো করা আছে, ওয়াই ডোন্ট মানে তুমি তোমার ওয়াইফকে নিয়ে এই ফ্ল্যাটটাতে উঠো, এটাতে তোমার স্যালারি সরি রেন্ট সেভ হয়ে যাবে ইনিশিয়ালি। আর রেন্ট মানে এই 5-6 মাস তুমি যদি রেন্ট সেভ করতে পারো এই টাকাটা দিয়ে, তো পরে তুমি তোমার ওয়াইফকে নিয়ে ভালো একটা কোথাও উঠতে পারো। তো তখন রাসিমের কাছে মনে হয় যে হ্যাঁ ইটস এ গুড প্রপোজাল, কারণ এর মাধ্যমে কোম্পানির যে 24 ঘন্টা একটা সিকিউরিটি অন সাইটে থাকা সেটাও পারপাস সার্ভ হচ্ছে, প্লাস রাসিমের জন্য রেন্ট সেভ হচ্ছে বা এইসব। তো সে রাজি হয় এবং ও উঠে যায়। এর মধ্যে ওর ওয়াইফ আসে। তো ও থাকা অবস্থায় ওর আসলে কোনো সমস্যা হয় না, হি ডিডন্ট ফেস এনি প্রবলেম। তো ওর ওয়াইফ আসার পরে সপ্তাহখানেক ঠিক ছিল, তারপরের থেকে প্রবলেমটা শুরু হয়। তো ও যখন মানে বাইরের থেকে বাসায় ব্যাক করতো, তো ওয়াইফ ওকে বলতো যে আমরা দুইজন ছাড়া এই বিল্ডিং এ কি আরো কোনো মানুষ আছে কিনা। তো বললো যে না, আমরা দুইজনই, কারণ ওই কোম্পানির ওরা এখনো পারমিশন পায় নাই, আর এমনি সিকিউরিটি কোম্পানির সাথে আমি একাই আছি এখানে। তো বললো যে না, কিন্তু তুমি গেলে আমি মনে হয় যে শব্দ পাই যে বিল্ডিং এর ভিতরে মানুষজন হাঁটতেছে এই সেই। তো রাসিম বলে যে না, এমন হইতে পারে, ফাঁকা বিল্ডিং তো, ফাঁকা প্রপার্টি তো, বাতাসের কারণে এরকম শব্দ ক্রিয়েট হইতে পারে। তো ওয়াইফও এডুকেটেড মেয়ে, তো সেও একসেপ্ট করে নেয় কথাটা। কিন্তু সমস্যা যেটা হয় এটা আস্তে আস্তে বাড়তেই থাকে। মানে রাসিম বাইরে থাকলেই ওর ওয়াইফ এই শব্দ পাওয়া শুরু করে। ইনফ্যাক্ট এরকমও হয় যে ও এরপর বলতে থাকে যে তুমি বাইরে গেলে আমি শব্দটা মনে হয় যে কেউ হাঁটতেছে করিডোর দিয়ে বা সিঁড়ি দিয়ে উঠতেছে এই টাইপের, কিন্তু পার্টিকুলারলি আমাদের এই যে ফ্ল্যাটটা বা রুমটা, এইটার দরজার সামনে এসে শব্দটা থেমে যায়। তো রাসিম আসলে স্টিল এটা ইগনোর করে যে এটা পসিবল কিছু না, যে এবং তারপরে ও চেক করে ওর কিসের কোম্পানির সাথে যে কোনো পার্টিকুলার মানে ওরা আর অন্য কোনো সিকিউরিটি গার্ডকে এখানে অ্যাসাইন করছে কিনা, যে দিনের কোনো একটা টাইমে আসে। তো ওরা বলে যে না, এরকম কোনো মানে কাউকে অ্যাসাইন করা হয় নাই। তো এর মধ্যে যেটা হয়, একদিন রাসিম বাইরে ছিল ফর সাম রিজন। তো ওর ওয়াইফ খেয়াল করে ওই আবার সেই ফুটস্টেপ টাইপের শব্দ বা সিঁড়িতে কেউ হাঁটার শব্দ বা করিডোর দিয়ে হাঁটার শব্দটা হচ্ছে, এবং হইতে হইতে ওই বাসার ডোরের সামনে এসে শব্দটা থেমে যায়। তোর ওয়াইফ যেটা চিন্তা করে, আমি এখন যে হঠাৎ করে দরজাটা খুলবো, খুলে দেখি এখানে কে দাঁড়ানো, এবং ওর ওয়াইফ তখন মোটামুটি 100% কাছাকাছি শিওর যে এখানে কোন একটা এক্সিস্টেন্স আছে, কোন মানুষ আছে, সে ঘুরতেছে। তো ও যখন এটা চিন্তা করতেছে, দরজা খোলার আগে ইমিডিয়েটলি দরজায় নক হওয়া শুরু হয়। দরজার উপরে মানে হাত দিয়ে কেউ এরকম নক করতেছে। তো ও তখন ভাবে যে হ্যাঁ, মনে হইতে পারে যে রাসিম ব্যাক করছে। ও যে খুলে দেখে কেউ নেই, পুরা করিডোর ফাঁকা। ও চেক করে সিঁড়ির ওইখানেও ফাঁকা।
এইটাতে সে কিছুটা ভয় পায় যে না, সামথিং ইজ রিয়েলি রং। তো তারপরে ওর আসার পর ওর রাসিমকে ও বলে যে এই কাহিনী আজকে এরকম হয়েছে। তো রাসিম যেটা করে, ওর ওয়াইফের একটা কাজিন, সেও লন্ডনে বেসড, আর একটা মেয়ে, তো তাকে বলে যে দেখো তো মাত্র আসছে, তো ও হয়তো যেহেতু একা একা এরকম থাকে নাই কখনো, ও একটু মানে লোনলি ফিল করতেছে, এইসব কারণে এইসব মানে সাউন্ড বা এইসব হ্যালুসিনেট করতেছে। তো তুমি যদি আমাদের সাথে এসে কিছু থাকো তাইলে হয়তো এটা ভালো হবে ওর জন্য। তো ওই কাজিনও রাজি হয়, ঠিক আছে ফাইন, সে আসবে। তো ওর কাজিন আসার পরে ওর কাজিন সেম জিনিসটা মানে ফিল করে বা এক্সপিরিয়েন্স করে যে করিডোর দিয়ে হাতটার শব্দ। আর ইন দ্যাট মানে ওই দরজা যেদিন খুলছিল এর পর থেকে যেটা হয়, বাসার ভেতরে শব্দ হওয়া শুরু করে, যে বাসার ভিতরে হাঁটতেছে, ধরেন ওই মনে হয় রুম 2-3টা ছিল এখানে, যে এই রুম থেকে ওরা এই রুমে আছে, অন্য রুমে হয়তো শব্দ হচ্ছে বা কিচেনের শব্দ হচ্ছে অথবা টয়লেটের ভিতরে শব্দ হচ্ছে, এই টাইপের বিভিন্ন জায়গায় র্যান্ডম শব্দ হওয়া শুরু করে। তো যেটা হওয়ার পরে ওর ওই কাজিন 2-3 দিন থাকে। 2-3 দিন থাকার পরে সে বলে যে না, আমি আসলে এই জিনিসগুলো খুব একসেপ্ট করতে পারতেছি না, তো আমি আসলে এখানে থাকবো না। তো ও অফার যেটা করে যে আমি যেই বাসায় থাকি ওইখানে মানে রুম অ্যাভেলেবল আছে, তোমরা যদি চাও ইউ ক্যান মুভ ইন টু দ্যাট হাউস। কিন্তু এর মধ্যে কিন্তু রাসিম কিছু এক্সপিরিয়েন্স করে নাই, তো এই কারণে সে এখনো জিনিসটা খুব লাইটলি নিচ্ছে। তো ওর ওয়াইফও তখন একটু জেদ ধরে যে না, সে আসলে দেখতে চায় যে কি হচ্ছে। তো লাস্ট যে ঘটনা যেটা হয় আমার সাথে রাসিমের মিটিং এর আগে, তো ও বলে যে ও বাসায় সেদিন শুধু ও আর ওর ওয়াইফ, তো মনে হয় কোনো কারণে দোকানে গেছে র্যান্ডম কিছু জিনিস কেনার জন্য, গ্রসারি বা এই টাইপের কিছু হবে কেনার জন্য, যে 10-15 মিনিট বাইরে থাকবে। তো এর মধ্যে ওর ওয়াইফ বাথরুমে যায়। তো রাসিম যখন আসা ও চাবিতে ঘরে ঢুকে দেখে বাথরুমের ডোরটা বাইরে থেকে লাগানো, বাসায় কিন্তু আর কেউ নাই, এবং মেইন ডোরও লক করা ছিল, যেটা রাসিম চাবি নিয়ে গেছে। তো দেখে বাথরুমের ডোরটা করা। তো যে সাথে সাথে বাইরের থেকে বাথরুমের যেটা হচ্ছে আপনার প্যাডলক টাইপের থাকে আর কি, ওই ছিটকিনি টাইপের যেটা, ওইটা খুলে দরজা পুরোটা খুলে দেখে ওর ওয়াইফ ভিতরে বসে সে কাঁদতেছে। তো কি ব্যাপার, ও বলে যে তুমি যাওয়ার পরে তো এইরকম শব্দ হওয়া শুরু হয় বাসার ভিতরে, এবং বাথরুমের দরজায় নক পড়তে থাকে। তো নক পড়ার পরে ওর ওয়াইফ তখন দরজা শক্ত করে ধরে দাঁড়ায় থাকে, এবং কিছুক্ষণ পর যখন খুলতে চায় তখন আর দরজাটা খুলতেছে না। তো কারণটা অবভিয়াস যে এটা হচ্ছে মানে বাইরের থেকেই তখন অলরেডি সামওয়ান সামহাউ এই বাথরুমের দরজাটা লক করে দিচ্ছে। তো এই ইনস্ট্যান্সের পরে রাসিম মানে একটু একসেপ্ট করা শুরু করে যে হ্যাঁ, সামথিং ইজ গোয়িং রং। তো তখন আমাকে বললো যে স্যার, আমি তো আমাদের যে লোকাল এখানের মসজিদ আছে, এখানে এক হুজুর আছে, তাকে আমি বলছি আমার বাসায় আসার জন্য, তো সে আসবে আগামী 1-2 দিনের মধ্যে। আসার পরে কি আপডেট হয় আমি আপনাকে জানাবো। তো এরপরে আরো সপ্তাহখানেক পরে, সপ্তাহখানেক না আরো বেশি হবে, আমার মনে হয় 2-3 সপ্তাহ পরে রাসিম আসে। তো বললো যে আপডেট হচ্ছে ওই হুজুর আসছিল, এসে সে মানে একটু দোয়া টোয়া পড়ছে বা করছে, কিন্তু তারপরে এটা আসলে রিজলভ হয় নাই। রিজলভ না হওয়ার পর ওই হুজুর বলছে যে দেখো, এটা হয়তো এমন কোন এন্টিটি যেটা হয়তো আমার ক্যাপাবিলিটি নাই। তো তখন ইংল্যান্ডে আরেকটা সিটি আছে যেটার নাম হচ্ছে পোর্টসমাউথ। তো ওই হুজুর বলে পোর্টসমাউথে একজন এরকম আলেম লোক আছে, সে হয়তো এসে তোমার করতে পারবে,
এটা রিজলভ করতে পারবে। তো ও তখন এই পোস্টমাস্টার হুজুরের সাথে কমিউনিকেট করে যে এইরকম একটা ক্রাইসিস হচ্ছে আমার বাসায়, তো আপনারা যদি করেন একটু এসে দেখতে পারেন। তো ওই হুজুর মনে হয় আরো কয়েকদিন পরে বা নেক্সট উইকে আসে পোর্টসমাউথ থেকে। তো এসে উনি দেখাটার পরে তো উনি কিছু মানে রিচুয়াল হয়তো করে, যে বন্ধ করা বা হোয়াট এভার এই টাইপেরই, তো এগুলো করে। তো করার পরে বলে যে তুমি দেখো কি হয়, এটা রিজলভ হইতে পারে। তো রিজলভ যদি না হয় তখন আমাকে ফোন করে বলবা যে কি হচ্ছে সিচুয়েশন। তো এই ইসের পরেও রিজলভ হয় না। রিজলভ না হওয়ার পর ও আবার ফোন দেয় ওই পোস্টমাস্টার হুজুরকে। তো উনি তখন বলে যে দেখো আমি যেটা করছি, এটা যদি এই বাসাটার যদি কোনো সমস্যা থাকতো এটা রিজলভ হয়ে যাইতো, তো পসিবলি এইটা এখন আর তোমার বাসার প্রবলেমে নাই। তো তুমি এক কাজ করতে পারো, বাসাটা চেঞ্জ করে দেখতে পারো, তাহলে এটা 100% শিওর হয়ে যাবে যে প্রবলেমটা কোথায়। তো ও তখন ওই ওর ওয়াইফকে নিয়ে, ওই যে ওর ওয়াইফের যে কাজিন আছে ওই বাসায় যে উঠে ফর ফিউ ডেজ। তো তখন ওই বাসাতে সমস্যা শুরু হয়। ওর কাজিনের বাসায় এই নয়েজ বা দরজা লক হয়ে যাওয়া, তারপর কিচেনের থেকে জিনিসপত্র এলোমেলো করা, বা কাবার্ড থেকে জিনিসপত্র ফেলে দেওয়া, এই টাইপের সমস্যাগুলো তখন কাজিনের বাসায় শুরু হয়। তো তখন ওর ওয়াইফ তারপর রাসিম দুইজন একটু অকওয়ার্ড ফিল করে যে আমাদের কারণে আরেকজনের বাসায় এই প্রবলেমটা হচ্ছে। আর ওর কাজিন যে বাসায় থাকতো এটা একটা শেয়ার্ড ফ্ল্যাট আর কি। তো ওইখানে অন্যান্য রুমে যারা থাকতো তারা ওদের সাথে রিলেটেড না। তো এই কারণে ও আরো একটু রাসিমের ওয়াইফ যে ফিল করে। তো তখন ওই ওদের যে হুজুর রাসিম, যে পোস্টমাস্টার যে হুজুর, তো উনি বলে যে আচ্ছা আমি তো যেহেতু দূরে লন্ডনে না, তো আমার জন্য ডিফিকাল্ট এইখান থেকে পুরো জিনিসটাকে রিজলভ করা, তো ইফ পসিবল তোমরা পোর্টসমাউথে মুভ করো। তো এই এট দিস মোমেন্ট তো রাসিম আমার সাথে দেখা করে এবং বলে যে স্যার আমরা হয়তো ভেরি সুন, উইদিন 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে আমরা পোর্টসমাউথে মুভ করতেছি। আর মুভ করার পরে যদি প্রবলেম রিজলভ হয় তাইলে তো ভালো, আই উইল বি কামিং ব্যাক এগেইন। আর যদি রিজলভ না হয়, এমন হইতে পারে হয়তো আমরা ইংল্যান্ড ছেড়ে আবার পাকিস্তানে ব্যাক করব, যে ওইখানে হয়তো এই টাইপের ইস্যুর প্রবলেম গুলো আরো বেটার ডিল করা যাবে, আরো রিসোর্সেস ভালো থাকবে। তো এইটা ছিল সিচুয়েশন। এন্ড ইভেন্চুয়ালি আই লস্ট কন্ট্যাক্ট উইথ রাসিম, যে আমি জানি না ওর প্রবলেমটাকে আসলে রিজলভ করতে পারছিল কিনা, ওরা কি ইংল্যান্ডেই ছিল না ওরা পাকিস্তানে ব্যাক করছে, এই ব্যাপারগুলো আসলে জানি না। কিন্তু মানে এটা একটা আমার জন্য আনসলভড মানে স্টোরি, যেটা আমি জানি না যে এন্ডিংটা কি হয়েছিল, বাট আমার কাছে কাহিনীটা একটু মনে হয়েছে যে ডেফিনেটলি এটা শেয়ার করার মতো হয়তো কিছু। আর এই কারণে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো নিউ ইয়ারের শুভেচ্ছা দিয়ে সবাইকে শেষ করছি। হ্যাপি নিউ ইয়ার। আসসালামু আলাইকুম রাসেল ভাই। জীবনে তো অনেক ঘটনাই আমি বলেছি আপনার ভূত এফএম শোতে। আজকে একটা পুরনো মেহগুনি গাছের ঘটনা শোনাবো। রাসেল ভাই, আমি সাধারণত মানে ভয়ঙ্কর বিষয়টা একটু কমই বিশ্বাস করি, কিন্তু গত কুরবানি ঈদে বা ওই ঈদের সময় আমাদের গ্রামের বাড়িতে আমার সাথে যা ঘটেছিল, এইটা আমি মানে যে ভয়ঙ্কর ঘটনাটা ঘটেছিল তারপর থেকে আমি রাতের বেলা একাই অন্ধকারে থাকতে পারি না একটা রুমে। মানে আমি আজকে আপনার সাথে সাহস করে এই ঘটনা বলতে এসেছি, কারণ এই বোঝাটা আমি আর বইতে পারছি না। মানে এটা আপনার কাছে বলতে চাইছি অনেক আগে থেকে, কিন্তু সময়ের
অভাবে, মানে আমার কাছে ঘটনাটা কেমন যেন ভারী ভারী লাগে যে কবে শেয়ার করব। তো রাসেল ভাই, আমাদের গ্রামের বাড়ির ঠিক পিছনে এক বিশাল মেহগনি বাগান আছে। গ্রামটা অনেক পুরনো, আর ওই বাগানের এক কোণে একটা পরিত্যক্ত কুয়া আছে, যাকে আমরা মানে পুকুরও বলি না, কোনো নদী নালাও বলি না, একটা কুয়া। মানুষের চারপাশে ময়লা টয়লা যে ওখানে জমা হয়, সেই কুয়া। তো এলাকার মানুষ বলে ওখানে আগের দিনে অনেকটা অঘটন ঘটেছিল ওই কুয়ার আশেপাশে। ওই ঘটনার দিন রাতে তখন আনুমানিক 1:20 বাজে আমাদের ঘরে আমাকে খুব গরম লাগছিল। তাই আমি একটু ফ্রেশ হওয়ার জন্য পিছনের বারান্দায় গিয়ে দাঁড়াইছিলাম। হঠাৎ দেখলাম বাগানের ভিতর দিয়ে একটা টর্চ আলো এদিক সেদিক নড়াচড়া করছে। আমি ভাবলাম চোর বা অন্য কেউ হবে হয়তো। যাই হোক, আমি বারান্দা থেকে নেমে বাগানের দিকে একটু হাঁটলাম, মানে একটু এগিয়ে গেলাম। কিছু দূর যাওয়ার পর আলোটা হঠাৎ নিভে গেল। আমি ডাক দিলাম যে, এই কে ওখানে? লাইট জ্বালালা আবার অফ করছো, কে ওখানে? কিন্তু রাসেল ভাইয়া তখন কেউ কোনো আওয়াজ দেয়নি। মানে ওই লাইটটা যেখান থেকে জ্বলছিল সেইখানেই আমি ছিলাম, কাছে হেঁটে গেছিলাম, কিন্তু আমি যখনই কাছে গেছি লাইটটা অফ করছে। আর আমি জিজ্ঞেস করলাম, আমার উত্তর দিল না। এত কাছে থেকে, এমনটাও তো না যে আমি ডাকলে শুনতে পারবে না, অনেক দূরে, বিষয়টা তা না। উনি আমার খুব কাছে এবং তিনি আমার কথা শুনতে পেরেছে স্বাভাবিক, কিন্তু সে কোনো উত্তর দেয়নি। অদ্ভুত ব্যাপার হলো রাসেল ভাই, বাতাসের কোনো শব্দ নেই, ঝিঝি পোকার কোনো ডাক নেই। পুরো বাগান যেন একদম নিস্তব্ধ হয়ে গেল আমার কথা বলার পরেই। হঠাৎ আমি অনুভব করলাম কেউ একজন আমার ঠিক পিছনে দাঁড়িয়ে। তার নিঃশ্বাসের গরম বাতাস আমি আমার ঘাড়ে পাচ্ছিলাম ভাইয়া। বিশ্বাস করেন, ভয়ে আমি জমে গেলাম। তখন হিমশীতল একটা হাত আমার কাঁধের উপর রাখা হলো। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, কে আপনি? তারপরেও কোনো উত্তর নেই। তখন আমি সাহস করে মোবাইলের ফ্ল্যাশটা জ্বালালাম। ভাইয়া বিশ্বাস করেন, আমি যা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার ঠিক পিছনে আমার মৃত দাদা দাঁড়িয়ে। আমি পুরোই হতভাগ হয়ে গেছি। আমি কি করব, মানে আমি বলতে পারছি না, বুঝাতে পারছি না ভাইয়া। আমার পিছনে যখন দেখি আমার মৃত দাদা দাঁড়িয়ে, কিন্তু ওনার গায়ের চামড়াগুলো একদম ঝুলে আছে, আর চোখ দুটো মনে হয় বের হয়ে এসেছে, এমন অবস্থা, বড় বড় চোখগুলো ঠেলে আছে সামনের দিকে। আমি চিৎকার দিতে চাইলাম, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দই বের হলো না। ঠিক ওই সময় দাদা এক বিকট হাসি দিয়ে বললেন, তোর জন্যই তো অপেক্ষা করছি রে দাদা, অনেক দেরি করে ফেললি আসতে। বলেই উনি আমার হাত ধরে ওই পুরনো কুয়ার দিকে টানতে শুরু করলেন। ওনার হাতের শক্ত কিছু ছিল, অতি মানবিক শক্তি ছিল। যাই হোক, আমি বাঁচার জন্য হাত পা সব দিকে ছোড়াছুড়ি করছিলাম, কিন্তু কোনো লাভ হচ্ছিল না। কুয়ার একদম কিনারে যখন আমাকে নিয়ে যাওয়া হলো, আমি নিচে তাকিয়ে দেখলাম কুয়ার ভিতরে আরো অনেকগুলো হাত উপর দিক থেকে উঠে আসছে আমাকে ধরার জন্য। ঠিক ওই মুহূর্তে আমাদের বাড়ির পালিত কুকুরটা জোরে জোরে ডাকতে শুরু করলেন। আর আমার বড় ভাই টর্চ নিয়ে বাইরে বের হয়ে আসে, এবং ভাইয়ের টর্চের আলোয় দাদামশাইয়ের উপর পড়তেই উনি ধোঁয়ার মতো আমার সামনে থেকে মিলিয়ে গেল। আমি ভাইয়া বলে ডাক দিয়ে ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যাই। পরের দিন সকালে উঠে দেখি আমার ওই কাঁধে আর হাতে কালশিটে, মানে একটা ছাইয়ের মতো হাত দিলে যা হয় ওই রকম দাগ পড়ে আছে, ঠিক যেন কেউ শক্ত করে আঙ্গুল বসিয়ে দিয়েছিল। রাসেল ভাই, আমি আজও যখন একা থাকি মনে হয় হঠাৎ করে পিছনের জানলা দিয়ে কেউ আমাকে দেখছে আর ফিসফিস করে বলছে, এইবার আসবি তো, আগের বার তো তোকে নিতে পারিনি। রাসেল ভাইয়া, এরপরে আমি আমার সাহসে যতটুকু সাহস ছিল আমি সেই সাহসটুকু হারিয়ে ফেলেছি, এবং মনে হয় কোথাও রাতে হাঁটলেই মনে হয় যে পিছনে আমার দাদা হট করে কখনো আমার সামনে আসে।
তো এই ছিল রাসেল ভাইয়ের ঘটনা প্রথম। এই ঘটনাটি পাঠিয়েছিল রমেশ ভাইয়া রাজশাহী থেকে। এবার দ্বিতীয় ঘটনাটি পড়ব। এই ঘটনাটি আমাদেরকে রাজারহাট থেকে দিয়েছেন। তিনি লিখেছে, ভাইয়া এই ঘটনাটি অবশ্যই পড়বেন। যাই হোক রাসেল ভাই, আমি তার ঘটনাটি পড়লাম, যদি ভালো লাগে এই ঘটনাটি অবশ্যই দেবেন। তো আমি আগে ভাবতাম ভূত মানে হয়তো গাছে উল্টো হয়ে ঝুলে থাকা কোনো কিছুকে বোঝায়, কিন্তু আমার সাথে যা ঘটেছে রাসেল ভাইয়া, তারপর থেকে আমি বুঝেছি যে সব ভয়ঙ্কর জিনিস আমাদের খুব কাছেই থাকে। এই ঘটনার পর থেকে আমি আমার ঘরের সব আয়না কাপড় দিয়ে ঢেকে রাখি। মূল ঘটনা হচ্ছে আয়নাকে নিয়ে রাসেল ভাইয়া। এই ঘটনাটি গত বছরের। আমি ঢাকায় একটা পুরনো ম্যাচে থাকতাম। ম্যাচটা অনেক পুরনো আমলের বিল্ডিং, ছাদগুলো অনেক উঁচু। আমার রুমের দেয়ালে এক বিশাল বড় পুরনো আয়না ছিল, যেটা বাড়ির মালিক কখনোই সেখান থেকে সরাননি। এক রাতে আমার খুব জ্বর আসে। রাত তখন প্রায় 3টা। প্রচন্ড তৃষ্ণায় আমার ঘুম ভেঙে গেল। টেবিলের উপর রাখা পানির জগটা খালি ছিল। আমি ভাবলাম পাশের কিচেন থেকে পানি খেয়ে আসি। ম্যাচের বাইরে তখন গভীর ঘুমে সবাই, ম্যাচের সবাই তখন গভীর ঘুমে। করিডোরে একটা মাত্র ডিম লাইট জ্বলছিল। আমি যখন রুম থেকে বের হতে যাব, হঠাৎ আয়নার দিকে আমার চোখ পড়ল। রাসেল ভাই, ডিম লাইটের আবছা আলোয় আমি দেখলাম আয়নার ভিতর আমি দাঁড়িয়ে আছি, কিন্তু আমার প্রতিবিম্বটা রিফ্লেকশন নড়ছে না। আমি হাত নাড়ালাম, কিন্তু আয়নার ভিতরে থাকা আমি একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছি। আমি ভয়ে পাথর হয়ে গেলাম। হঠাৎ দেখলাম আয়নার ভিতরে থাকা ওই অবয়বটা আস্তে করে হাসলো। তার হাসিটা ছিল কান পর্যন্ত বিস্তৃত, যেটা কোনো মানুষের পক্ষে সম্ভব না। এরপর সে আয়নার ভেতর থেকেই তার হাতটা কাচের উপর রাখলো। রাসেল ভাই বিশ্বাস করেন, আয়নার ভেতর থেকে হাতটা আস্তে আস্তে বাইরের দিকে আসতে শুরু করলো। মনে হচ্ছিল আয়নাটার কাচটা পানির মতো তরল হয়ে গেছে। আমি চিৎকার দিতে চাইলাম, কিন্তু আমার মনে হলো কেউ আমার গলা টিপে ধরেছে। ওই কালো হাতটা আয়না থেকে বের হয়ে এসে আমার গলার দিকে এগোতে লাগলো। ঠিক ওই সময় পাশের রুমমেট রুম থেকে ঘুমের ঘরে উঠে বসলো এবং বলল, কে কে কথা বলে? রুমমেটের গলার আওয়াজ পাওয়া মাত্রই ওই হাতটা আবার আয়নার ভেতরে ঢুকে গেল, আর সবকিছুর আগের মতো স্বাভাবিক হয়ে গেল। আমি দৌড়ে গিয়ে লাইট জ্বালালাম। দেখলাম আয়নার ওপর তখন 5টা আঙ্গুলের ছাপ লেগে আছে, কিন্তু সেই ছাপগুলো ছিল আয়নার ভেতরের দিক থেকে। পরের দিন সকালে আমি ওই আয়নাটা নামিয়ে সেটার রুমে রেখে আসি। কিন্তু অবাক করা বিষয় হলো রাসেল ভাই, ওই ঘটনার পর থেকে আমি যখনই কোনো আয়নার সামনে দাঁড়াই, আমার মনে হয় আয়নার ভিতরের মানুষটা আমি না, সেটা অন্য কেউ। সে শুধু সুযোগ খুঁজছে, আবার বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছে। কখন কাকে ধরবে বলে তিনি এই আশা আর প্রচেষ্টা ব্যক্ত করেছেন। এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। যদি আমার ঘটনা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ঘটনাটি শেয়ার করবেন। ধন্যবাদ রাসেল ভাইয়া। দেখা হচ্ছে নেক্সট কোনো ইমেইল এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইমেইল এপিসোডে। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার, আজকের যে ঘটনাটি আপনারা শুনলেন, আমি জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লাগলো। যদি আসলে এই ঘটনাগুলো ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন যে আমাদের ঘটনা আপনাদের কাছে কেমন লাগছে। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য এই রকম টাইপের ঘটনাগুলো তৈরি করে থাকি, এবং আমরা অনেক জায়গা থেকে যেগুলো অনেক ভয়ঙ্কর এবং যেগুলো বলা চলে যে স্পেশাল ঘটনা, এই ঘটনা থেকে আমরা আরো যেগুলো ভয়ঙ্কর ঘটনা, আমরা সেই ঘটনাগুলো বাছাই করি এবং সেগুলো বাছাই করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। একটা জিনিস আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য
এই রকম ধরনের ভূত এফএম তুলে ধরছি। অর্থাৎ আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য বাছাই করা ইমেল এপিসোড বা বাছাই করা রিয়েল ভৌতিক স্টোরি, বাঙালি হরর স্টোরি, এগুলো থেকে আমরা অনেক জায়গা থেকে ভয়ঙ্কর ঘটনাগুলো বাছাই করি এবং যে ঘটনাগুলো অনেক ভয়ঙ্কর আমরা সেই ঘটনাগুলো সিলেক্ট করি এবং সিলেক্ট করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। লিসেনার্স, আপনারা আমাদেরকে বলেছিলেন যে আমরা যেন ভূত এফএম প্রতিদিন ছাড়ি এবং চালিয়ে যাই। অনেকেই আছে কমেন্ট করে আমাদেরকে যে আমাদের ভূত এফএম আসলে ঘুম ধরে না, ভূত এফএম নেশা হয়ে গেছে। তো তাদের উদ্দেশ্য তারা আমাদেরকে বলেছিল বিধায় আমরা প্রতিনিয়ত ভয়ঙ্কর ঘটনাগুলো রাত 10টায় আপলোড করে যাচ্ছি। আপনাদেরও যদি এই চ্যানেলে যারা নতুন, আমি তাদেরকে বলতে চাই, আপনাদেরও যদি ভূত এফএম ভালো লাগে, ভূত এফএম আপনারা চান, তাহলে আমি বলবো যে আমরা আপনাদের খুশির জন্য আমরা প্রতিনিয়ত এইরকম ভয়ঙ্কর ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে যাব। ইনশাআল্লাহ যাচ্ছি আমরা অনেক কষ্ট করে, সারাদিন কষ্ট করে এরকম একটা ঘটনা তৈরি করি। আপনাদের যদি আসলে ঘটনাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা তাহলে আরো উৎসাহিত হব আপনাদের জন্য আরো সময় ব্যয় করে ভয়ঙ্কর ঘটনাগুলো যেগুলো আছে আমরা সেই ঘটনাগুলোকে তুলে ধরার চেষ্টা করব। আজকে আমি আরো কিছু কথা বলবো, সেটা হচ্ছে যদি আপনারা আমাদেরকে উৎসাহিত করেন যে আমাদের ঘটনাগুলো যারা শুনলেন তারা যদি এই ঘটনাগুলো একে অপরের মাধ্যমে লাইক, কমেন্ট, শেয়ার এগুলো করেন তাহলে আমাদের খুবই ভালো লাগে। আপনারা একটু ঘটনাগুলো শেয়ার করবেন, কাদের কাছে শেয়ার করবেন যারা ভূত এফএম ভালোবাসে। আপনার কোনো বন্ধু বান্ধব ভূত এফএম শোনে কিনা একটু চিন্তা ভাবনা করে তাদের কাছে আমাদের ঘটনাটুকু পৌঁছে দেবেন এবং আমরা তাদের জানিয়ে দেবেন আমাদের ভূত এফএম এখনো চালু এবং এই ভূত এফএম এখনো অনেক দূর পর্যন্ত চলবে। আমি আপনাদের ভালোবাসা পাবার লক্ষ্যে আমি কিন্তু আপনাদের সামনে প্রত্যেকটা বাছাই করা ঘটনার শেষে কিন্তু আমরা আপনাদের পাঠানো ঘটনাগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত পড়ে যাচ্ছি, কেননা আমরা যেভাবে আপনাদের জন্য কাজ করছি যাতে আপনারা ভালোবাসেন, এই ভালোবাসা পাওয়ার আশায় প্রতিদিন আপনারা যে রকম ভাবেই ঘটনাগুলো দিচ্ছেন আমরা সেইভাবেই সেই ঘটনাগুলো কিন্তু আপলোড করে যাচ্ছি। এছাড়াও এই বাছাই করা ঘটনার মাঝে আপনাদের ঘটনা দেওয়ার কারণ একটাই যে আপনাদের ভালোবাসাটা চাই, আপনারা খুশি হন। যারা ঘটনা দেয় তাদের ঘটনা পড়ি, তারা অনেক খুশি হয় এবং পরবর্তীতে আবার ঘটনা দেওয়ার একটা পরিকল্পনা করে। যাই হোক, আমরা প্রতিনিয়ত আপনাদের বাছাই করা ঘটনার ভিতরে রাখি আর রাসেল ভাইয়ের ঘটনা, আফনান ভাইয়ের ঘটনা, আলিফ ভাইয়ের ঘটনা, ইভেন্ট সাবিত আলমের ঘটনা, হাফেজ মঈনুদ্দিনের ঘটনা সহ আরো অনেক ঘটনাই কিন্তু আমরা রাখি। আপনারা শুধুমাত্র আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমরাও কিন্তু প্রতিনিয়ত আপনাদের সামনে এরকম সকল বাছাই করা ঘটনাগুলো তুলে ধরবো। আমরা এইভাবে কাজ করছি, আপনারা শুধুমাত্র আমাদেরকে জানাবেন যে ঘটনাগুলো কেমন লাগছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ইমেল এপিসোডে। আসসালামু আলাইকুম।